15-20 বার পডকাস্টে গেস্ট হিসেবে গেছি, কিন্তু আমাকে এরকম এগ্রিমেন্ট সই করে কোথাও যেতে হয় নাই। বাট আমি প্রসেসটা দেখলাম যে এই যে গোছানো জিনিসটা কিন্তু প্রফেশনালিজমের মানে একটা ভাইব দেয়, প্রেজেন্টেশনের একটা ভাইব দেয়। আরেক জায়গায় এসে ইন্টারভিউ দিতে গেলে, সেখানে গেলে তাকে কি করবে যে কত টাকা আপনি বেতন চাচ্ছেন, স্যার আপনাদের যেরকম স্যালারি স্ট্রাকচার আমাকে ওইভাবেই দিয়েন, কিন্তু ওই আগের কোম্পানিতে 5,000 টাকা দিন। বাংলাদেশে বসে কেন বাংলাদেশে ইন্টার্নশিপ করতে হবে? কেন এই ক্ষুদ্র মন? একজন প্রেগনেন্ট মহিলা 10 মাস প্রেগনেন্ট থাকার পরে একটা বাচ্চা হয়। 10 জন প্রেগনেন্ট মহিলা 1 মাস করে প্রেগনেন্ট থাকলে কখনো একটা বাচ্চা হবে না। আমি সেদিন একজন আমার অফিসে মক ইন্টারভিউ দিতে আসছে, তাকে জিজ্ঞাসা করলাম আপনার উইকনেস গুলো কি কি, তো সে আমাকে বলতেছে কি যে আমি শর্ট টেম্পার। আমি বলি এত সত্যবাদী হলো মার্কেটিং দ্যাট ক্যান নট ব্রিং সেলস, মার্কেটিং দ্যাট ডাজন্ট ব্রিং মানি ইজ নট মার্কেটিং, ইট ইজ মাস্টারবেশন। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাহদি এন্ড মামুন পডকাস্ট শোতে। আমি মুনতাসির মাহদি এবং আমার সাথে আছেন আব্দুল্লাহ মামুন। এই পডকাস্টে আমরা বাংলাদেশের রিয়েল বিল্ডার, থিঙ্কার, এডুকেটরদের বাস্তব অভিজ্ঞতাগুলো সংগ্রহ করার চেষ্টা করি, যাতে সেগুলো আমাদের বছরের পর বছর শিখিয়ে যেতে পারে। আজকে আমরা কথা বলবো সিভি নিয়ে। আর এই টপিকের অভিজ্ঞতা থেকে শেখানোর জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মিস্টার নিয়াজ আহমেদ। প্রায় 1 লক্ষেরও বেশি সিভি লেখার মাধ্যমে গড়ে তুলেছেন বাংলাদেশের লার্জেস্ট সিভি ফোকাসড ক্যারিয়ার সার্ভিস সিভি ইঞ্জিনিয়ার নিয়াজ আহমেদ। আর তার এই 1 যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা থেকে তিনি প্রতিষ্ঠা করেছেন কর্পোরেট আস্ক। একই সাথে তিনি কর্পোরেট কনসালটেন্ট হিসেবেও কাজ করছেন। লেটস স্টার্ট। নিয়াজ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে আমরা কথা বলবো সিভি নিয়ে, এন্ড সিভি নিয়ে মানুষের যত কোশ্চেন আছে, সো আমরা চেষ্টা করবো আজকে আমাদের এপিসোডে কভার করার জন্য। সো ভাই একদম বেসিক একটা কোশ্চেন দিয়ে শুরু করি। সো সিভি, রিজিউমি, কভার লেটার, এই তিনটা জিনিসের আসলে মূল পার্থক্যটা কি এবং এই কোনটা কোন কাজে লাগে? খুবই চমৎকার প্রশ্ন। আমাদের দেশের অনেক যারা প্রফেশনাল, যারা জব সিকার, এমনকি যারা এইচআর প্রফেশনাল রিক্রুটার, তারা অনেকেই সিভি এবং রেজুমের মধ্যে পার্থক্যটা জানে না। সো সিভি হচ্ছে সবসময় একাডেমিক পারপাসে ইউজ হয়। সাপোজ কোনো কেউ একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, তারপরে সে মাস্টার্স কমপ্লিট করার পরে সে পিএইচডি করতে যাচ্ছে, তাহলে তাকে যে ডকুমেন্টটা তার প্রফেসরের কাছে প্লেস করতে হবে সেটাকে বলা হয় হচ্ছে সিভি। সো সিভিতে কি থাকতে হবে? সিভিতে একটা গুড একাডেমিক রেজাল্ট থাকতে হবে, প্রজেক্ট, থিসিস, জার্নাল, পাবলিকেশন, পোস্টার প্রেজেন্টেশন, এগুলো দিয়ে তাকে তার সিভিটা তৈরি করতে হবে, এবং সিভির সঙ্গে একটা সাপোর্টিং ডকুমেন্ট যেটাকে বলা হয় স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি, এটা তৈরি করে তাকে তার প্রফেসর অথবা ইউনিভার্সিটির অ্যাডমিন ডিপার্টমেন্টে তাকে জমা দিতে হবে। অন দ্য আদার হ্যান্ড, রেজুমে হচ্ছে জব পারপাসে যে ডকুমেন্টটা রেডি করতে হয় সেটা। বর্তমান সময়ে বাংলাদেশে যারা ফ্রেশার্স, মানে যারা ইউনিভার্সিটির 4র্থ বর্ষে পড়ে, তাদের ক্ষেত্রেও বলা হয় যে তাদের যেন কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, বিকজ রেজুমিতে অবশ্যই কারো না কারো, মানে প্রত্যেকেরই অবশ্যই একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখন স্টুডেন্টরা বলতে পারে যে আমি তো স্টুডেন্ট, আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কোথা থেকে আসবে? তো স্টুডেন্টদেরও ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আসার যথেষ্ট ওয়ে আছে। যেমন ইন্টার্নশিপ থেকে তার এক্সপিরিয়েন্স আসতে পারে, পার্ট টাইম জব থেকে আসতে পারে, ভলান্টারি ওয়ার্ক থেকে আসতে পারে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে আসতে পারে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে আসতে পারে, সিএসআর থেকে আসতে পারে। এরকম বিভিন্ন মাধ্যমে তাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, এবং এই এক্সপিরিয়েন্সগুলোকেই তাকে তার ওই ডকুমেন্টটাতে প্রকাশ করতে হবে বা প্রেজেন্ট করতে হবে, যেই ডকুমেন্টটা দিয়ে সে জবের জন্য অ্যাপ্লাই করবে। আর জবের জন্য যখন অ্যাপ্লাই করতে হবে, তখন একটা লেটার লাগে, যেটাকে বলা হয় হচ্ছে কভার লেটার। সাপোজ তুমি এখন অসুস্থ হয়ে তুমি স্কুলে যেতে পারো নাই, এখন তুমি ডাক্তার দেখাইছিলে, ডাক্তার তোমাকে একটা প্রেসক্রিপশন দিছে, প্রেসক্রিপশনটা দিলেই তো তোমার ছুটিটা মঞ্জুর হয় না, রাইট? এর পাশাপাশি তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় যে স্যার আমি অসুস্থতার কারণে গত 2 দিন স্কুলে আসতে পারি নাই, এই হচ্ছে আমার প্রেসক্রিপশন, ডক্টরের প্রেসক্রিপশন, সো আমার ছুটিটা আপনি মঞ্জুর করবেন। সো কি হয়, একটা কোম্পানিতে একই সময় একই সঙ্গে 5-7টা জব সার্কুলার থাকতে পারে। এখন তুমি অ্যাকচুয়ালি কোন পদের জন্য অ্যাপ্লাই করছো? সাপ্লাই চেইনে অ্যাপ্লাই করছো, অ্যাকাউন্টসে অ্যাপ্লাই করছো, সেলসে অ্যাপ্লাই করছো? আমি তো এটা মানে এইচআর তো বুঝবে না যে তুমি অ্যাকচুয়ালি কোন পদে অ্যাপ্লাই করছো। সো তুমি কোন পদে অ্যাপ্লাই করলা, কেন এই পদের জন্য তুমি নিজেকে যোগ্য মনে করো, তোমাকে কেন ইন্টারভিউতে কল করা উচিত, এই রিজনিংগুলোকে দাঁড় করিয়ে একটা লেটার লিখে ওই লেটারটাকে বলা হয় কভার লেটার, এবং ওই লেটারটাকে রেজুমের সঙ্গে অ্যাটাচ করে একটা সিঙ্গেল অ্যাটাচমেন্টে কোম্পানিতে পাঠাতে হয়। সো এই হচ্ছে সিভি, কভার লেটার এবং রেজুমের মধ্যে পার্থক্য।
তাহলে সিভির সাথে কভার লেটারের প্রয়োজন নেই, সিভির সাথে এসওপির প্রয়োজন। এসওপির প্রয়োজন। জি। আর হচ্ছে রিজিউমের সাথে আমাদের কভার লেটার প্রয়োজন। জি। আচ্ছা ভাই, আপনারা আসলে ভালো সিভি বলতে কি বুঝান, বা কোন জিনিসগুলো দেখে বুঝেন যে এই সিভিটা একটা ভালো সিভি? অ্যাকচুয়ালি দেয়ার আর লট অফ পিপল অ্যারাউন্ড আস যারা সকল রকমের যোগ্যতা আছে, সকল রকমের দক্ষতা আছে, বাট এই যোগ্যতা এবং দক্ষতাগুলোকে তারা প্রেজেন্ট করতে পারে না, ফুটিয়ে তুলতে পারে না। এই ফুটিয়ে তুলতে না পারা বা প্রেজেন্টেশন করতে না পারা, আমি যদি জিনিসটাকে একটু বড় আমব্রেলার নিচে আনি তাহলে ব্যাপারটাকে বলা যেতে পারে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন করতে মানে সঠিকভাবে বা যথাযথভাবে প্রেজেন্টেশন নিজেকে করতে না পারার কারণে একজন প্রফেশনালের বছরে 10 লক্ষ টাকার লস হয়, বছরে 10 লক্ষ টাকার লস হয়, এবং সারা জীবন যদি কেউ বিবেচনা করে তাহলে তার প্রায় 10 কোটি টাকার উপরে শুধুমাত্র গুড প্রেজেন্টেশন না থাকার কারণে একজন মানুষের লস হয়। হিউজ। কিরকম? প্রেজেন্ট মানে সিভি বলো বা রেজুমেই বলো বা জব পারপাসে নিজেকে উপস্থাপনা করা বলো, সবকিছুর বড় আমব্রেলাকে প্রেজেন্টেশন। সাপোজ তুমি একটা স্টুডিওতে আমার পডকাস্ট শুট করছো, এটা যে একটা স্টুডিও, এখানে যে চারদিকে লাইটিং আছে, পেছনে কিছু জিনিস রাখা আছে, আশপাশে রাখা আছে, সো এই যে সব মিলিয়ে যা কিছু করা, এইটাই তো আমাদের যারা সম্মানিত দর্শকবৃন্দ তারা তো এটাই দেখতে পাচ্ছে। এটা কি? এটা প্রেজেন্টেশন। এই জিনিসটা যদি এরকম না থাকতো, আমরা যদি দেখা যেত যে এই রুমটা যদি সাউন্ড প্রুফ না হতো, বাইরের সাউন্ড ঢুকতো, তাহলে আমার প্রেজেন্টেশনটা নষ্ট হয়ে যেত, এবং নষ্ট হয়ে যাওয়ার কারণে কি হতো, কাস্টমার এটা অতটা মন দিয়ে দেখতো না, তো মন দিয়ে শুনতো না। এখানে তোমরা যে এই যে মাইকটা ইউজ করছো, এই মাইকটাও যথেষ্ট এক্সপেন্সিভ একটা মাইক, এই মাইকটা না থাকলেও তো হইতো। মাইকটা কি করছে? আমার পডকাস্টের প্রেজেন্টেশনটা বৃদ্ধি করছে। ইভেন তোমাদের শোতে আসার আগে তোমরা ওই যে একটা গুগল ফর্মে আমাকে একটা এগ্রিমেন্ট করালা যে আমরা এটার যে কোনো অংশ কাটছাট করতে পারবো বিভিন্ন সময় প্রচার। এইটাও কি? এটাও কিন্তু একটা প্রফেশনালিজম, বা এটা কিন্তু একটা প্রেজেন্টেশনের একটা অংশ। আমি এই পর্যন্ত না হলেও 15টা প্রেজেন্টেশন, মানে 15-20 বার পডকাস্টে গেস্ট হিসেবে গেছি, কিন্তু আমাকে এরকম এগ্রিমেন্ট সই করে কোথাও যেতে হয় না। বাট আমি প্রসেসটা দেখলাম যে এই যে এই গোছানো জিনিসটা কিন্তু প্রফেশনালিজমের মানে একটা ভাইব দেয়, প্রেজেন্টেশনের একটা ভাইব দেয়। আবার আমি সময় মতো, আমি তো এখানে যখন আমাদের শুট করার কথা ছিল আমি সময় মতো আসছি, তোমরাও সময় মতো ছিলা, এটাও কিন্তু একটা অংশ। সো এই সব কিছু মিলিয়ে, আবার যেমন ধরো এখন পর্যন্ত আমরা সবকিছু যা আছে করলাম, এডিটে যে তোমরা কোনো এফোর্ট দিলা না, যা আছে ধর তক্তা মার প্যারাক বলে ছেড়ে দিলা, তাহলে কিন্তু তোমার এই জিনিসটাতে ওই ভিউ হবে না। কারণ এর অনেকগুলো টাচ পয়েন্ট আছে, এবং প্রত্যেকটা টাচ পয়েন্টকে সুন্দরভাবে কাভার করার মাধ্যমে গিয়েই কিন্তু তোমার ফাইনাল আউটপুটটা আসে। সো তুমি যে প্রশ্নটা করলা যে সিভি বা রেজুমের ক্ষেত্রে, এটা তো অ্যাকচুয়ালি একটা প্রেজেন্টেশনের ব্যাপার। সো দেয়ার আর লট অফ পিপল যারা অনেক কাজ জানে, অনেক রকমের যোগ্যতা দক্ষতা আছে, কিন্তু কাজগুলোকে গুছিয়ে প্রেজেন্ট করতে পারে না। আচ্ছা, কোনো রকম একটা কিছু একজনের আরেকজনের সিভি কপি পেস্ট করে টোরে জমা দিয়ে ইন্টারভিউ কল পেলো, ইন্টারভিউ দিতে গিয়ে তারা আবার আরেক রকমের, তারা নিজেকে প্রেজেন্ট করতে পারে না। জীবনে কত কাজ করছি, কিন্তু বলতে গেলে বলতে পারি না। আমি যদি এখন মাহাদিকেও জিজ্ঞাসা করি যে তুমি জীবনে কি করছো বলো, তুমি বলতে পারবা না। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার নিজের সম্পর্কে বলো, তুমি প্রথমে তাকাবা মামুন ভাইয়ের দিকে, যে মামুন ভাইয়ের কাছ থেকে আমার কাছে যদি কিছু মানে ভেসে ভুসে আসতো, এরকমের প্রত্যেকটা মানুষের। হ্যাঁ, সো ইভেন আমি যদি এখন তোমাকে বলি যে তুমি বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বলো, তুমি হয়তো সেটা বলতে পারবা, কিন্তু নিজের সম্পর্কে বলো, এটা তুমি বলতে পারবা না। শাকিব খানের গত 5 বছরের সিনেমা সম্পর্কে তুমি বলতে পারবা, নিজের সম্পর্কে তুমি 5 মিনিটও বলতে পারবা না। 5 মিনিট বলতে গেলে তুমি এখানে অজ্ঞান হয়ে যেতে পারো। হ্যাঁ, যদি তোমাকে 5 মিনিট তোমার সম্পর্কে বলতে বলি, তাহলে এমনও হইতে পারে, তোমাদের ক্ষেত্রে না হইলেও আই ক্যান অ্যাসিওর যে অসংখ্য লাখ লাখ প্রফেশনাল আছে, নিজের সম্পর্কে 5 মিনিট বলতে দিলে তুমি বলতে শুরু করা যাবে, ফেরত নেওয়ার সময় তোমার হুইল চেয়ারে করে ফেরত নিতে হবে, বসায় তুমি নিতে পারবা না। সো এইটাই হচ্ছে পাওয়ার অফ প্রেজেন্টেশন, এবং এইটা না জানার কারণে এই যে হিউজ লসটা প্রত্যেকটা প্রফেশনালের যে হয়ে যাচ্ছে, এটা মানুষ বুঝতে পারতেছে না। আসলে ভাই, মানে যখন রিক্রুটমেন্ট হয়, রিক্রুটার আসলে সিভিতে কি খুঁজে? তারা কি হচ্ছে রেলেভেন্স খুঁজে নাকি যোগ্যতা খুঁজে? অ্যাকচুয়ালি
ধরো আমার কোম্পানিতে একজন লোক দরকার, আমার কোম্পানিতে ঠিক এই মুহূর্তেই একজন লোক দরকার, তাহলে আমরা কি খুঁজছি? আমরা খুঁজতেছি এমন একজন মানুষকে যে আমরা যে কাজগুলো করাতে চাইবো ওই কাজগুলোর সঙ্গে তার ডকুমেন্টে যেন আমি কিছুটা মিল পাই। যার ডকুমেন্টে আমি সবচাইতে মিল পাবো বেশি, আমি তাকে ইন্টারভিউতে কল করব। প্রশ্নটার উত্তর হচ্ছে রিক্রুটাররা রেজুমিতে সবচাইতে বেশি খোঁজে হচ্ছে তার কাজের সঙ্গে প্রিভিয়াস কাজের রিলিভেন্সটা বা সম্পর্কটা কতটুকু গভীর। ওই যাকে আমি ইন্টারভিউতে ডাকবো সে তার আগের কোম্পানিতে কি পরিমাণ কন্ট্রিবিউট করে রেখে আসছে, যার কারণে আমার ভিতরে একটা বিশ্বাস আসে যে তাকে যদি আমি আমার কোম্পানিতেও ডাকি তাহলে সে আমার কোম্পানিতেও সার্টেইন একটা কন্ট্রিবিউশন করে আমার কোম্পানিকে এখান থেকে এখানে সে তুলে দিতে পারবে। এই জিনিসটা হচ্ছে রিক্রুটাররা সবচাইতে বেশি খোঁজে। তাহলে আমি যদি ধরি যে যোগ্যতা ছাড়া চাকরি পাওয়ার জন্য একটা 20 বছর একটা তরুণ যদি এখন চাকরি খুঁজতে যায়, তাহলে যোগ্যতা ছাড়া অ্যাকচুয়ালি তার কোন কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট? অ্যাকচুয়ালি ক্যারিয়ারের মানুষের যে গ্রো করবে, যে গ্রোথের একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কিরকম? যেমন ধরো প্রত্যেকটা মানুষের শুরুতে একজন না একজন তো থাকে যাকে দিয়ে শুরুটা করায় দিতে হয়। যেমন আজকে তোমাদের যে পডকাস্ট আমি যতদূর শুনলাম 9 বা 10 নম্বর এপিসোড, নিশ্চয়ই এটারও একটা 1 নম্বর এপিসোড ছিল। তো 1 নম্বর এপিসোড এবং 10 নম্বর এপিসোড তো কখনো সেম না, কিন্তু সামহাউ তো 1 নম্বর এপিসোডটা শুরু করতে হয়। 1 নম্বর এপিসোডে তুমি সবচাইতে মানে 1 নম্বর এপিসোডে তুমি গেস্ট হিসেবে কাকে পাও? হয়তো খুব নন পপুলার কেউ, অথবা তোমার খুব ক্লোজ কেউ যে হয়তো তোমাকে বিশ্বাস করে যে ভাই ওদের ওতে যাই, যা হওয়ার তাই হবে। ঠিক আছে? সো ঠিক একইভাবে যখন আমরা কাউকে ইন্টারভিউতে কল করব বা ইন্টারভিউতে যখন কেউ ক্যারিয়ার শুরু করবে, শুরুতে হয় কিরকম? শুরুটা সে করতে পারে নন পেইড ইন্টার্নশিপের মাধ্যমে। নন পেইড ইন্টার্নশিপটা কিরকম? যে একজন মানুষের কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু তারপরেও আমি তাকে শুধুমাত্র কাজ শেখানোর জন্য আমার কোম্পানিতে কিছু কাজ করার সুযোগ দিচ্ছি। ঘটনাটা কিরকম? যেমন ধরো যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু যেমন ধরো আগামীকালকে আমাদের অফিসে একটা ছুটি ঘোষণা করলাম, এখন এই ছুটি ঘোষণা করার জন্য একটা লেটার লিখে নোটিশ বোর্ডে টানানো, এটা কিন্তু অনেকে পারে না। হ্যাঁ, true. একটা ইমেল করতে হবে কিভাবে, এটা অনেকে পারে না। অনেকে জানেই না যে একটা কোম্পানিতে কতগুলো ডিপার্টমেন্ট আছে, কোন ডিপার্টমেন্ট কি কাজ করে, কোন ডিপার্টমেন্টের কাজের সঙ্গে কোন ডিপার্টমেন্টের কাজ রিলেটেড, কোন ডিপার্টমেন্টের ইনপুট আরেক ডিপার্টমেন্টের আউটপুট হিসেবে কাজ করে, এটা অনেকে জানেই না। এই এক্সপিরিয়েন্সগুলো মানুষ কোথা থেকে পেতে পারে? ইন্টার্নশিপের মাধ্যমে পেতে পারে। যেমন তোমাদের আজকে এই জায়গায় স্টুডিওতে তোমরা শুট করছো, তোমার এখানে যদি একজন ইন্টার্ন থাকে তাহলে সে কিন্তু ফুল মেকানিজমটা, যে এখানে একটা গেস্টকে কিভাবে ইনভাইট করতে হয়, কিভাবে স্টুডিওটা সেট আপ দিতে হয়, কিভাবে লাইট ক্যামেরা এগুলো ধরতে হয়, ফোকাস ধরতে হয়, সাউন্ড ঠিক করতে হয়, কোন পাশে গেস্ট বসবে, কোন পাশে হোস্ট বসবে, কিভাবে কোয়েশ্চেনারি রেডি করবো, দেখো কত কাজ এর ভিতরে, কত কাজ। এই কাজগুলো সে প্রথমত শিখতে পারলো। হতে পারে তাকে প্রথম জবে প্রথমবার নন পেইড ইন্টার্ন হিসেবেই কাজ করতে হলো এবং তাকে কোম্পানি কোনো পেমেন্ট করলো না। নন পেইড অবস্থাতে 3 থেকে 4 মাস, তুমি মাহাদি বলো বা মামুন ভাই বলতে পারেন যে এই যে তোমাদের এই পডকাস্টে যদি কেউ 4 মাস নন পেইড ইন্টার্ন হিসেবে কাজ করে, এরপরে তার কি আর কখনো চাকরির অভাব হওয়া উচিত? উচিত নেভার, উচিত তো না। নেভার এভার। কারণ সে পুরো ইকোসিস্টেমটা বুঝতে পুরো ইকোসিস্টেমটা বুঝে যাচ্ছে। তো তোমাদের যেটা প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে শুরুটা এভাবে তো শুরু করতে হবে। তোমার এখানে 4 মাসের ইন্টার্নশিপ পিরিয়ড শেষ হয়ে গেল, তুমি তোমার রেজুমের মধ্যে লিখলা যে আমি 4 মাস মাহাদিয়ান মামুন তাদের যে পডকাস্ট ছিল এই পডকাস্টের সিনেমাটোগ্রাফার হিসেবে আমি 4 মাস দায়িত্ব পালন করছি। বাপ রে বাপ, 4-5টা পয়েন্ট 10টা এপিসোডে সিনেমাটোগ্রাফি করছে। এরপরে সে ওইটা দিয়ে আরেক জায়গাতে অ্যাপ্লাই করবে। ওইখানে যখন তার ইন্টারভিউ নিতে বসবে তখন সে সিম্পলি আগে যখন শুরুতে সে যখন ইন্টারভিউ দিতে যেত তখন তাকে কি বলতো? তোমার তো এক্সপিরিয়েন্স নাই। এইবার 4 মাস ইন্টার্নশিপ করার মাধ্যমে তার কি চলে আসলো? এক্সপিরিয়েন্স চলে আসলো। এইবার তাকে তো মিনিমাম 5,000 টাকা দিতে হবে সেকেন্ড ইন্টার্নশিপে। তার মানে প্রথম 4 মাস কষ্ট করার পরে গিয়ে সে 5,000 টাকা বেতনের একটা ইন্টার্নশিপ সে পেয়ে গেল। এই ইন্টার্নশিপটা সে আবার 4 মাস কন্টিনিউ করলো। কন্টিনিউ করার পরে ওখানেও 4 মাসের পরে পেইড ইন্টার্নশিপের টার্ম শেষ, আরেক জায়গায় সে ইন্টারভিউ দিতে গেল। সেখানে গেলে তাকে কি করবে যে কত টাকা আপনি বেতন চাচ্ছেন? স্যার আপনাদের যেরকম স্যালারি স্ট্রাকচার আমাকে ওইভাবেই দিয়েন, কিন্তু ওই আগের কোম্পানিতে 5,000 টাকা দিত।
কিছু বলার দরকার নেই। আগের কোম্পানিতে 5,000 টাকা দিত, এটা বলার মাধ্যমেই কিন্তু তুমি এই মেসেজ দিয়ে দিলে যে আর যাই করো 5,000 টাকায় তোমার আর বলতে পারবা না, বাজেট বাড়াতে হবে। পরের বার কি হলো, 8,000 টাকা হয়ে গেল। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই যে উইদিন 6 to 9 মান্থসের সময়ের মধ্যে তুমি কিন্তু মাসে ইন্টার্নশিপ করে 8 থেকে 9,000 টাকা স্যালারি পেয়ে যাচ্ছ, বিইং এ ইউনিভার্সিটি গোয়িং ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তাহলে এই ছাত্রটা যখন 4th ইয়ারে উঠবে, যেমন আমার নিজের অফিসের কথা যদি বলি, ইউনিভার্সিটির 3য় বর্ষে পড়ে একজন, তাকে স্যালারি দিতে হয় 31,000 টাকা। এর বাহিরে সে আরো ইনসেন্টিভও পায়। এই ছেলে আমার এখানে যখন জয়েন করছিল তখন সে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ে। আমার কোম্পানিতে যখন সে জয়েন করছে তখন তার দাড়ি মোছো ঠিক মতো ওঠে নাই, এই দাড়ি মোছো উঠছে আমার কোম্পানিতে আসার পর। আচ্ছা, তাইলে কথা হচ্ছে যে এই ছেলেটাকে আমি 13,000 টাকা বেতনে নিয়োগ করেছিলাম আজকের থেকে 4 বছর আগে বা 3 বছর 4 বছর আগে। না ওই যে এখানে আবার 1 বছর মানে 1 বছর না, পড়াশোনাটা একটু লেন্দি হয় আর কি, প্রায় 4 বছর হবে হয়তো। 4 বছর বসেই সে 3 বছরের পড়াশোনা শেষ করছে, এরকম আর কি বাংলাদেশের ইয়েতে। তো আমি যেটা বললাম যে 13,000-এর থেকে 31,000-এ গেল, এখনো তার পড়াশোনা শেষ হতে 27 সাল লাগবে। তাহলে আগামী বছরে গিয়ে চক্ষু লজ্জার ভয় হলেও তাকে আমার 37-38,000 টাকা বেতন দিতে হবে, এবং তার পরের বছরেও চক্ষু লজ্জার ভয় হলো 45,000 টাকা বেতন দিতে হবে। আমি ধরে নিলাম সে কিছুই করতেছে না, কিন্তু জাস্ট অফিসে যায় আসে, মানে নর্মাল কিছু টাস্ক করে। তাও তো বছর শেষে মানুষের তো 10-12-15% ইনক্রিমেন্ট তো হতে হয়। তাহলে হওয়ার পরে সে যখন ইউনিভার্সিটির 4th ইয়ারে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো তখন তার স্যালারি 45,000 টাকা। আর যে কিছুই করলো না, এখন এইবার প্রশ্ন হলো যে যার বেতন ইউনিভার্সিটির 4th ইয়ারে 45,000 টাকা, তার বেতন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কত হবে? নিশ্চয়ই 45,000 টাকার কমে না, নিশ্চয়ই 18,000 20,000 টাকায় না, ফর শিওর। হ্যাঁ, অথচ তার সাথের যে ফ্রেন্ড সে কিন্তু 18,000 20,000 টাকায় জব করার জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে, খুঁজবে। এইটাই হচ্ছে আর্লি শুরু করার বেনিফিট। যে মানুষ যত আগে থেকে আরম্ভ করে তত দ্রুত সে ক্যারিয়ারে অ্যাডভান্টেজগুলো পেতে থাকে। আর তোমাদের যেটা প্রশ্ন ছিল যে শুরুটা কোথা থেকে, শুরুটা হতে পারে এরকম নন পেইড ইন্টার্নশিপ থেকে। যত দ্রুত শুরু করবা তত দ্রুতই এগোতে পারবা। দ্যাটস ইট। আচ্ছা, এখানে এক্সপিরিয়েন্সের কথা আসলো, যে ইন্টার্নশিপের কথা, যেটা ইন্টার্নশিপ ছাড়া এক্সপিরিয়েন্স গ্যাদার করার অন্য কোনো ওয়ে নেই? হ্যাঁ, অবশ্যই আছে, যেমন অবশ্যই আছে। যেমন পার্ট টাইম জব হতে পারে। সো পার্ট টাইম জব কিরকম বলা যেতে পারে, যে যেমন ধরো তোমার ইউনিভার্সিটিতে ক্লাস হয় সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এখন তুমি দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করো। ইটস এ ভেরি সম্মানজনক জব অবশ্যই। সো এটা তোমার কি খণ্ডকালীন জব। আচ্ছা, তুমি ভলান্টারি বেসিসে কাজ করতে পারো। ভলান্টারি বেসিসে কাজ কিরকম, যেমন ধরো তোমার, যেমন আমি যতদূর জানি এখন খুব সম্ভব ঢাকায় বাণিজ্য মেলা হচ্ছে, সামনে বই মেলা হবে। এখন তুমি বসে আছো, 1 মাস গিয়ে বই মেলায় স্টলে দাঁড়ায় কাজ করো, তাহলে এটা কি হচ্ছে, তোমার ভলান্টারি কাজ হচ্ছে। সিএসআর অ্যাক্টিভিটিস, মানে যেটা হচ্ছে দান খয়রাত করা, এটাও তোমার রেজুমেতে খুব ভালো এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারে। যেমন গত 2 সপ্তাহ আগে প্রচন্ড ঠান্ডা গেল, এখন তুমি যদি মনে করো 100 কম্বল নিয়ে একটা এলাকাতে যদি তুমি যাও, যেমন আমরা বিভিন্ন চ্যারিটি ওয়ার্ক করি, আমাদের 2023 সালে এরকম একটা ঘটনা ঘটছিল। আমরা এরকম 100 কম্বল নিয়ে এক জায়গায় যে মাইর খেতে নিয়েছিলাম, এরকম অবস্থা। এখন জিজ্ঞেস করতে পারো যে মাইর খাওয়া কিরকম, মানে কেমন ব্যাপার? মাইর খাওয়া বলতে এরকম যে আমরা রৌমারি নামে এক জায়গাতে হচ্ছে তোমার কম্বল নিয়ে গেছিলাম 100 কম্বল, এবং সেখানের মানুষ এতটাই নিডি যে কম্বল নিয়ে নামানোর সাথে সাথে মানুষটা এনে টুইনা যা নেওয়ার নিয়ে গেছে। মানে আমরা আর মানে বিলানো লাগে কিছু না। আমরা বুঝে উঠতে পারি নাই, খালি মানে আমরা একটু ধস্তাধস্তি করে ঠেকানোর চেষ্টা করছি, ওইটাকে আমি মিন করতেছি যে মার খাওয়া লাগতে পারো হ্যাঁ, টাইপের বুঝতে বিষয় আর কি। পারছি। ঠিক আছে, দ্যাট ক্যান বি অ্যান এক্সপিরিয়েন্স, বিকজ ওইবারের ওই ভুলটা হওয়ার কারণে পরের বার থেকে আমরা আগে যে জায়গায় যাই ওই জায়গায় আমরা একজন ভলান্টিয়ারকে রাখি, সে বিভিন্ন রকমের লিস্ট করে দেয় কোন বাড়িতে বাড়িতে দিব। ইভেন আমরা যখন ঈদের সময়ও কাউকে যখন কোনো গিফট আইটেম দিই, আগে আমরা করতাম কি যে সবাইকে এক জায়গায় আসতে বলতাম। সবাইকে এক জায়গায় আসতে বললে সেখানে তোমার ধাক্কা ধাক্কি হবেই। এখন আমরা আগে থেকে লিস্ট করে নিই এবং প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে গোপনে দিয়ে আসি, এতে করে কেউ জানেও না যে কি হচ্ছে না হচ্ছে, জিনিসটা সাইলেন্টলি হয়ে যেতে থাকে। দিস ইজ অলসো অ্যান এক্সপিরিয়েন্স যেটা কোম্পানিগুলোতে দরকার। একটা মজার ইন্টারভিউর গল্প তোমাদেরকে বলি। একবার একটা কোম্পানিতে সেফটি ম্যানেজার পদে ইন্টারভিউ হইতেছে।
এখন ধরো ওই পাশে দরজা আছে, দরজা খুলে একজন ক্যান্ডিডেট ভিতরের রুমে আসবে, এসে তোমরা যেই পাশে বসা আছো ওই পাশেই বসবে, আমি হলাম গিয়ে কোম্পানির মালিক, আমি তোমাদের ইন্টারভিউ নিব, মানে আমি ওই পদে ইন্টারভিউ নিব। এখন যখন কেউ কোম্পানিতে ঢুকছে, দরজা খুলে যখন কেউ ঢুকতেছে, তখনই কোম্পানির মালিক হ্যাঁ মানে বুকে হাত দিয়ে যে তার এই বুঝি তার হার্ট অ্যাটাক হয়ে গেল, এই বুঝি সে মরে যাচ্ছে, এরকম একটা ভাব। হ্যাঁ, এখন মনে করো যে তুমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছো, গিয়ে যদি দেখো যে মালিক এরকম মরো, তো তাহলে মানে পরে মরা মেরে কি খুনে যায় পড়বো নাকি, এরকম একটা ব্যাপার আছে না? তো তখন কি হয়েছে যে প্রত্যেকে এরকম ঢুকে মালিকরা এরকম দেখে তারা দৌড়ে বেরোয় চলে যাচ্ছে, ঠিক আছে? সো এরই মাঝখানে এরকম ভাবে 7 জন 8 জন 10 জন গেল, তারপরে একজন আসছে, আসলে মালিক তো এরকম বুকে ধরপড় করতেছে। তো ওই ছেলে প্রথমে একটু মানে বোঝার চেষ্টা করছে, দৌড় দিয়ে পালায় যায় নাই। এখন দৌড় দিয়ে পালায় যায় নাই দেখা মালিকও ওভার অ্যাক্টিং করতেছে, কারণ ওইটুকু অ্যাক্টিং এ তো আর কাজ হইতেছে না। তারপরে মালিক এরকম ভাবে একেবারে চেয়ারের থেকে ফ্লোরে শুয়ে পড়ছে, এখানে চেয়ার থেকে পড়ে ফ্লোরে শুয়ে পড়লে ওই যে ক্যান্ডিডেট সে এসে বুকে হাত দিয়ে সিপিআর করে বোধহয়। জি হ্যাঁ, তো ওইটা বুকে হাত দিয়ে করতে গেছে, ওই বুকে যখন হাত ধরছে, মালিকের বুকে যখন হাত দিয়ে চাপটা দিতে গেছে, তখন মালিক হাত ধরে বলছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, মানে তার ইন্টারভিউ ওখানেই শেষ। ফ্যাক্টটা হচ্ছে এটার, এবার গল্পটা কি, গল্পটা হচ্ছে এরকম, এটা কিন্তু বাস্তব ঘটনা। তো ঘটনাটা হচ্ছে এরকম যে আমি কোম্পানিতে লোক নিচ্ছি সেফটি ম্যানেজার পদে, তার মানে সেফটি ম্যানেজারের কাজ কি, মানুষের বিপদে আপদে হেল্প করা। এখন তুমি যদি মানুষের বিপদে আপদে আগে দৌড়ে চলে যাও, তাহলে তো তুমি সেখানেই ডিসকোয়ালিফাইড। আর ওই ছেলেকে সিলেক্ট করলো কেন? বিকজ ওই ছেলে বিপদে এগিয়ে আসছে হেল্প করার জন্য। তোমার প্রশ্ন যেটা ছিল যে এক্সপিরিয়েন্স কোথা থেকে পাবো, দেখো দিস ক্যান বি এন এক্সপিরিয়েন্স অলসো, ঠিক আছে? সো ইন্টার্নশিপ বললাম, পার্ট টাইম জব বললাম, ভলান্টারি কাজ বললাম, সিএসআর অ্যাক্টিভিটিস বললাম, এর বাহিরেও বিভিন্ন রকমের কাজ করা যায়। আমাদের দেশের মানুষ রিমোট কাজ খোঁজে না, অনেক প্রফেশনাল আছে রিমোটলি যে তাদের জব অপরচুনিটি আছে এটা সম্পর্কে তারা জানেই না। বাংলাদেশে বসে কেন বাংলাদেশে ইন্টার্নশিপ করতে হবে, কেন এই ক্ষুদ্র মন তোমার? হ্যাঁ, তুমি কেন সিঙ্গাপুরের একটা কোম্পানির ইন্টার্নশিপের জন্য মানে করো না? কিন্তু করোনার আগে প্রশ্ন হচ্ছে কি, তুমি তো জীবনে কোনোদিন অ্যাপ্লাই করো নাই, জীবনে তো কোনোদিন তুমি খুঁজোই নাই, তো তুমি আগে না খোঁজো যে তুমি সাপোজ তুমি এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো, তুমি এখন ইন্টার্নশিপ করতে চাও, ইউনিভার্সিটির প্রথম বর্ষে পড়ো, তাইলে তুমি খুঁজো যে তোমার ইন্টার্নশিপ সিঙ্গাপুরের কোন কোম্পানিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রথম বর্ষের ছাত্রদেরকে রিমোট ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে, তুমি এটা খুঁজো লন্ডনে কারা সুযোগ দিচ্ছে, তুমি এটা খুঁজো অস্ট্রেলিয়াতে কারা সুযোগ দিচ্ছে, তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করো, তুমি ব্যাংক অ্যাকাউন্ট করে বাইরের দেশ থেকে কারেন্সিটা তোমাকে যদি একটা 1000, তোমাকে যদি 1000 তো পড়ে মুরগা যায়, $100 যদি তোমার বেতন দেয়, তাও তো বাংলা টাকায় আনলে 15,000। তো এই টাকাটা তুমি আনার ব্যবস্থা করো, এই জিনিসগুলো খুঁজো, এক্সপ্লোর করো। হ্যাঁ, তো খুব সহজে এভাবেই কিন্তু বিভিন্ন খাতের থেকে এক্সপিরিয়েন্স আনা যায়। এবং বর্তমানে 2026 সালে এসে আমরা কেউ কিন্তু এখন আর মানে বাংলাদেশের নাগরিক, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি ওয়ার্ল্ড ক্লাস সিটিজেন। যে কেউ পৃথিবীর যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গার জব করতে পারে। বাংলাদেশে আমাদের মাঝখানে এরকম অফিসে একজন ক্লায়েন্ট আসলেন এরকম যে ইউএসএতে একজন ডক্টর, ওই ডক্টর রুগী দেখে। এখন রুগী দেখার সময় তো ধরো যে আই কন্ট্যাক্ট রাখতে হয়। এখন আমি তোমার দিকে মানে আমি রুগীর দিকে তাকায় আছি, বা রুগী আমার দিকে তাকায় কথা বলতেছে, আমি মনে করো যে খাতার দিকে তাকায় আছি, এটা তো ভালো দেখাইলো না। তো কি হচ্ছে, আমি রুগীর দিকে তাকিয়ে রুগীর সঙ্গে কথা বলবো, রুগীর সঙ্গে কন্ট্যাক্ট করব। রুগীর 5টা সমস্যা বলতেছে, আমি সমস্যাগুলোকে আরেকবার বলে রিপিট নিচ্ছি। এখন আমারও না ডানে বামে পেছনে বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করা। এই ক্যামেরার অ্যাক্সেস কোন জায়গায়? বাংলাদেশে মগবাজারের এক বেডরুমে। কিভাবে? কারণ ওই মগবাজারের ওই ছেলে ওই লোকের পিএস হিসেবে কাজ করতেছে বেডরুমে বসে। তার কাজ কি? ওই ডাক্তার, সে কিন্তু ডাক্তার, তার মানে ডাক্তার ওই যে 5টা সমস্যা বলতেছে, সেই 5টা সমস্যা লিখতেছে, ডাক্তার মেডিসিনের নাম বলতেছে, সে মেডিসিনের নাম লিখতেছে, লিখে রুগী এখান থেকে হ্যান্ডশেক করে রুমের বাইরে যাইতে এই জায়গা থেকে মনে করো প্রেসক্রিপশন তার ওখানে চলে গেল। এই জবগুলো তো পৃথিবীতে এক্সিস্ট করে এবং প্রচুর মানুষ এটা করছে।
আমরা কেউ যদি এটা করতে না পেরে থাকি এটা আমাদের ব্যর্থতা। যেমন পদ্মা নদীর মাঝিতে একটা ডায়লগ আছে না, যে পুরো পৃথিবীতে থাকিবার জায়গার কোনো অভাব নাই, কিন্তু তাহাদের জন্য বরাদ্দ জায়গা ওটুকুই। পুরো পৃথিবীতে জবের কোনো অভাব নাই, কিন্তু তোমার জন্য বরাদ্দ, আমার জন্য বরাদ্দ এটুকুই। দ্যাটস দ্য পয়েন্ট। এবং আমরা আমাদের চিন্তার সমান বড়, এখন চিন্তাটা বড় করে করা এবং কৌশলগত উপায়ে সেই স্ট্র্যাটেজিগুলোকে, মানে এই কৌশলটাকে ফলো করে এগুলোকে খুঁজলে এগুলো পাওয়া সম্ভব। অনেকে তো পাচ্ছে, কাজে আপনি খুঁজলে আপনিও পাবেন। দ্যাটস ইট। নিয়াজ ভাই, আমরা যদি বলি একটা কম্পারিজন করি যে ডিগ্রি, স্কিল, সিভি, হুম। সো এই তিনটার মধ্যে রিয়েল লাইফে সব থেকে বেশি আসলে ইম্পর্টেন্ট কোনটা? রিয়েল লাইফে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আমার মতে হচ্ছে নাম্বার 1 স্কিল, নাম্বার 2 সিভি, নাম্বার 3 ডিগ্রি। আচ্ছা, আচ্ছা, এখন প্রথম ব্যাপার হচ্ছে স্কিলটা খুব জরুরি, কিন্তু স্কিল তুমি যদি প্রেজেন্ট করতে না পারো সেই স্কিলের কোনো দাম নেই। দাম নেই। তোমার অনেক অ্যাচিভমেন্ট আছে, তুমি প্রকাশ করতে পারো না, সেই অ্যাচিভমেন্টের কোনো দাম নাই। এই কারণে একটা কথা আছে যে পৃথিবীতে সবচাইতে দামি মাটি হচ্ছে কবরের মাটি, বিকজ কবরের মাটিতে মানুষের আনএক্সপ্লোর্ড সব প্রতিভা নিয়ে ওর ভিতরে ঢুকে। হ্যাঁ, যে মানে সাপোজ তোমার হয়তো একদিন এক সময় হয়তো মনে হতো যে আমি হয়তো সিনেমা বানাবো, কিন্তু তুমি তো আর কোনোদিন সিনেমা বানানোর চেষ্টাই করে দেখো নাই। ঠিক আছে, তোমার হয়তো একদিন মনে হতো যে আমি নায়ক হতে পারি কিনা, কিন্তু সেই চেষ্টাই কোনোদিন করে দেখো না। ওই যে আফসোসটা, ওই সমস্ত আফসোসগুলো নিয়ে তোমার হয়তো মনে হতে পারে আমার লাইফে একদিন একটা বই থাকবে, কিন্তু বইটার একটা পেজ লেখার জন্য জীবনে কোনোদিন অ্যাটেম্প নিই নাই। এই সবগুলো জিনিস নিয়ে মানুষ হচ্ছে মানুষের কবরে ঢুকে। সো ব্যাপারটা হচ্ছে যে স্কিল থাকা তো ডেফিনেটলি জরুরি, কিন্তু স্কিলের পাশাপাশি সেই স্কিলকে জনগণের মাঝখানে বা মানুষের সামনে যদি প্রেজেন্ট করতে না পারা যায়, তাহলে তো এটার কোনো মানে দাম নাই। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে ডিগ্রির ব্যাপারটা আমি যদি এটাকে একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে ডিগ্রির ব্যাপারটা হচ্ছে অনেকটা যেমন আমাদের নবীজির উপরে নবুয়ত আসার মতো, যে ডিগ্রিটা হচ্ছে এরকম নবুয়ত প্রাপ্ত হওয়া। এখন নবীজি যদি এটা আর কাউকে না জানাইতো, তাইলে তো মানে আমরা এই টাইমে দেখতাম না। এই টাইমে আমরা ধর্ম প্রচারই হতো না। হ্যাঁ, আবার প্রেজেন্টেশনের ব্যাপারটা অনেকটা এরকম যে নবীজির প্রেজেন্টেশনটা যতটা সুন্দর ছিল, এই প্রেজেন্টেশন অন্য কারো হাতে গেলে তো সে হয়তো ওই সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন না, এবং সুন্দরভাবে উপস্থাপন করতে না পারলে ওই মাধুর্যটা ধর্মের থাকতো না। ঠিক আছে, সো ডিগ্রি, স্কিল এবং হচ্ছে প্রেজেন্টেশন যেটা সিভি, এই প্রত্যেকটা একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। কিন্তু আমার কাছে সবচাইতে বেশি মনে হয় একজন মানুষের স্কিল থাকাটা, কারণ স্কিল যার আছে তার স্কিল কোনো না কোনোভাবে প্রেজেন্ট করতে পারার কথা। আবার কেউ আছে যেটা প্রেজেন্ট স্কিল কিছু কিছু আছে কিন্তু প্রেজেন্ট করতে পারে না। আর ডিগ্রির জিনিসটা একটা সময় গিয়ে অবসোলেট হয়ে যায়, কারণ বাংলাদেশের মার্কেটে ডিগ্রির ভ্যালুটা খুবই কম। বাংলাদেশের যে পড়াশোনার ব্যবস্থা, এই পড়াশোনার ব্যবস্থার সঙ্গে বা এইখান থেকে যে ডিগ্রি পাওয়া যায় এর সঙ্গে আসলে বাস্তবে তোর কোনো মিল নাই। তাহলে কি বলা যায় যে ইন্টারন্যাশনাল কোনো ইউনিভার্সিটি যদি ডিগ্রি থাকে তখন সেটার ভ্যালু কি তাহলে হচ্ছে? বাংলাদেশে আসলে ইন্টার পাস পর্যন্ত পড়াশোনা করাটাই ফেয়ার এনাফ। ইন্টার পাসের পরে আসলে বাংলাদেশে পড়াশোনা করাটাই একটা ওয়েস্টেজ। আর যদি কেউ পড়াশোনা করেও মেকশিওর করা উচিত যে তার পড়াশোনার পাশাপাশি যেন বাড়তি উপার্জন থাকে। দেখো, বাংলাদেশে মানে উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসাগুলোর মধ্যে একটা হচ্ছে শিক্ষা ব্যবসা, এবং শিক্ষা ব্যবসার মধ্যে বড় দুটো ব্যবসা হচ্ছে বিবিএ করা এবং এমবিএ করা। বিবিএ মানে কি ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ মানে কি মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিজনেস মানে কি ব্যবসা, অ্যাডমিনিস্ট্রেশন মানে পরিচালনা। তাহলে তোমাকে ব্যবসা পরিচালনা করার ব্যাপারে তুমি কিছু শিখবা। কারা তোমাকে শেখাচ্ছে? যারা জীবনে কোনোদিন ব্যবসা করেও নাই, করবেও না। এমবিও করবা কাদের কাছ থেকে? যারা জীবনে কোনোদিন ব্যবসা করে নাই এবং করবেও না। হ্যাঁ, এবং বিবিএ এবং এমবিএ করতে যাইয়া তুমি দেখবা যে ব্যবসার তুমি কিছুই জানো না, কিন্তু ফাঁকতালে তোমারে নিয়ে বিশাল ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, সো এই ডিগ্রির চাইতে এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা আর্লি এজের থেকে, যেমন আমি সবসময় একটা কথা বলি যে একজন মানুষের 18 বছর বয়সে উপার্জন 18,000 টাকা থাকা উচিত, মাস্ট।
বুঝতে পেরেছি। ভাই ইন্টারভিউয়ারের যখন আপনারা কোনো সিভি দেখেন, তখন আসলে আপনারা কোন জিনিসটা দেখলে বুঝে যান যে এই ছেলে বা এই মেয়েটা হচ্ছে ইন্টারভিউতে টিকবে না? কয়েকটা বিষয় এখানে কাজ করে। যেমন ধরো যে কাউকে যদি আমি আমার একটা লিডারশিপ পজিশনে আনতে চাই, তো তাহলে তার সাথে একটু গল্প করতে হবে। গল্প করতে তাকে জিজ্ঞাসা করতে হবে সে কখনো ভলান্টারি কাজ করছে কিনা, কোথাও কোনো টিম লিড করছে কিনা, কোনো দল পরিচালনা করছে কিনা, কখনো পিকনিকের লিড দিছে কিনা, কখনো ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছে কিনা। এগুলো কোনোটাই যদি সে না করে থাকে, তাকে টিম লিডার পদে না আনাই ভালো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার ক্ষেত্রে আমি সাধারণত এমন জিনিস পছন্দ করি যেটা হচ্ছে গিয়ে যে লয়ালিটি, মানে একজন মানুষের একটা কোম্পানিতে দীর্ঘদিন কাজ করা এবং ওই কোম্পানিকে কিছু দিয়ে আসার এক্সপিরিয়েন্সটা থাকা আমি খুব প্রেফার করি। বর্তমানে কিরকম হয়, যেমন আমি এরকম প্রচুর ছেলেদেরকে চিনি 1 বছরে 3 বার জব করে, এইটা 6 মাস, ওইটা 3 মাস, পরেরটাই মাস। এখন ব্যাপারটা হচ্ছে যে এইটার মাধ্যমে কখনো তো তুমি ক্যারিয়ারে গ্রো করতে পারবা না। একটা খারাপ কথা আছে বলি, যেটা হচ্ছে যে একজন প্রেগনেন্ট মহিলা 10 মাস প্রেগনেন্ট থাকার পরে একটা বাচ্চা হয়। 10 জন প্রেগনেন্ট মহিলা 1 মাস করে প্রেগনেন্ট থাকলে কখনো একটা বাচ্চা হবে না। Yeah. ঠিক আছে? সো ক্যারিয়ারের ব্যাপারটা, সাকসেসের ব্যাপারটা অনেকটা এরকম। এর জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে কনসিস্টেন্সি। তুমি 3 মাস, 6 মাস, 1 বছর একটা ভালো কোম্পানিতে ঢোকার পরে কোম্পানি বুঝতেই তো সময় লাগে 1 বছর, 1.5 বছর, 2 বছরের মতো, তাই না? এবং তার আগেই তুমি খুব অধৈর্যভাবে, এবং তুমি দেখো যে ক্যারিয়ার কি, ক্যারিয়ার হচ্ছে একজন মানুষ 25 বছর বয়সে, সাধারণত মানুষ 25 বছর বয়সে উপার্জন করা শুরু করে এবং 65 বছর বয়স পর্যন্ত মানুষ কাজ করে। তাহলে 40 বছর একজন মানুষের, এই যে 40 বছরের টাইম লাইনটা, এই টাইম লাইনে মানুষ ভিন্ন ভিন্ন কি কি উপায়ে পয়সা উপার্জন করবে। ইট ক্যান বি জব, ইট ক্যান বি বিজনেস, ইট ক্যান বি ফ্রিল্যান্সিং, ইট ক্যান বি সোলোপ্রেনারশিপ, ইট ক্যান বি এন্টারপ্রেনারশিপ, হোয়াট এভার অ্যান্ড হোয়াট এভার। সে যে পদ্ধতিতে ক্যারিয়ারটাকে আগাবে, মানে যে পদ্ধতিতে সে জীবন এবং জীবিকা নির্বাহ করবে, ওটাকে তো ক্যারিয়ার বলে। এখন একটা মানুষ যদি 1 বছরে 3 বার জব সুইচ করে, তো 40 বছরে সে তো ঐকিক নিয়ম কষলেও 120 বার করে জব সুইচ করবে। তাহলে 120 বার যদি কারো জব সুইচ হয়, তাহলে আমাকে একটু বোঝাও তো যে 10 বার বা 20 বার জব সুইচ করার পরে তার তো আর সিভি বা রেজুমি লেখার মতো কোনো অবস্থা থাকবে না, তো বই লিখতে হবে তার নিয়ে। হ্যাঁ, এবং 120টা চাকরি করার পরে তো বইও কভার করবে বলে খণ্ড খণ্ড করে বই বিক্রি। হ্যাঁ, তো এই ধরনের তুমি যদি ওয়ার্ল্ড ওয়াইডও দেখো, ফরচুন 500 কোম্পানিতে যারা সিএক্সও পজিশনে কাজ করছে, তারা 25 বছরের কর্মজীবনে 3.6 বার জব সুইচ করে, আর আমাদের 2.5 বছরের মধ্যেই 3.6 বার জব সুইচ করা হয়ে যায়। একটা কোম্পানিকে এমন একটা অবস্থাতে, যেমন ধরো কোম্পানি থেকে জব সুইচ করার টাইমিংটা কখন, ধরো আজকে আমি তোমাদের এখানে আছি, তোমাদের এই স্টুডিওটা এইরকম, হু নোজ যে আগামী 5 বছরের মধ্যে তোমরা তোমাদের ব্যবসাটাকে এমনভাবে বড় করলা, এটার ভিতরে এজেন্সি বলো, তোমাদের প্রোডাক্ট, সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, ব্লা ব্লা ব্লা, আরো অনেক কিছু এমনভাবে আনলা যে এই বিল্ডিংয়েরই 5টা ফ্লোর তোমাদের হয়ে গেল। এই এক রুমের অফিসের থেকে 5টা ফ্লোর নেও, তারপরে জব ছাড়ো। আরেক জায়গায় যা বলতে পারবা যে কোম্পানি এই অবস্থায় পাইছিলাম, তারপরে আমি আমার মেধা, আমার কৌশল, আমার বুদ্ধি, আমার দিকদারি, আমার ফ্রেমওয়ার্ক, এগুলোকে আমি টাইম টু টাইম দিয়ে দিয়ে কোম্পানিকে এই অবস্থায় আনছি। এখন আমি দেশের বাইরে অন্য আরেকটা কোম্পানিতে অপরচুনিটি খুঁজছি, এইবার যে তুমি জব সুইচ করো। সো আমাকে যে প্রশ্নটা করা হয়েছিল যে আমি আসলে কি কি জিনিস দেখি, আমি অ্যাকচুয়ালি মানুষের দীর্ঘসূত্রিতা বা লয়ালিটিটা দেখার চেষ্টা করি এবং আগের কোম্পানিতে তার কতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা দেখার চেষ্টা করি। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি তখন বলছিলেন সিভি আর প্রেজেন্টেশন। সিভিটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে প্রেজেন্টেশন একটা ডকুমেন্ট, রাইট? আচ্ছা, সো এটাকে কি আমরা এটা বলতে পারি যে সিভি হচ্ছে এক টাইপের মার্কেটিং ডকুমেন্ট? অবশ্যই, রাইট? নিজেকে বিক্রি করা, নিজেকে বিক্রি করা, অবশ্যই right? আচ্ছা, অবশ্যই। সিভি অবশ্যই খুব জরুরি মার্কেটিং ডকুমেন্ট, বিকজ বর্তমান সময়ে মার্কেটিংটার ভাষাটা কি, মার্কেটিং মানে হচ্ছে আরেকজনকে পণ্য কেনানোর ব্যাপারে কৌতূহলী করে তোলা কিংবা আগ্রহী করে তোলা, যাতে সে যেন পণ্যটা কিনতে আগ্রহ প্রকাশ করে।
যেমন আইফোন কি করছে, আইফোন তার মার্কেটিং করছে। এই মার্কেটিংটা করার মাধ্যমে আইফোনের যখনই একটা নতুন মডেল আসতেছে তখন আইফোন কখনো বুস্টিং করছে দেখছো? হ্যাঁ, আইফোন কখনো বলছে ভাই আমার এই আইফোনটা ভালো, আমার ফিচারগুলো এগুলা, বেনিফিটগুলো এগুলা কোনোদিন বলছে? আইফোন হ্যাজ সার্টেন কমিউনিকেশন টুলস অ্যান্ড ট্যাকটিক্স, কৌশল, স্ট্র্যাটেজি। আইফোন আসলে ভাইরে আমারে একটা আইফোন দেও, হ্যাঁ আমি তোমার দোকানে, সেম গোজ বাংলাদেশে ইলিয়ানের যে পাঞ্জাবি, অন্য পাঞ্জাবির মার্কেটিং হতে পারে, ইলিয়ানে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে কেনে। সো মার্কেটিং ডাজন্ট মিন যে পুশ, ইট মিনস পুল। এবার যদি আমি বলি যে আমাদের সিভি বা রেজুমের ক্ষেত্রে ইট ইজ এ ডকুমেন্ট, অ্যান্ড মেক ইউর প্রেজেন্টেশন ইন সাচ এ ওয়ে যাতে মানুষ টান দিয়ে নেয়, এই আমাকে নেন এই ধারণা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। এবং সামনে সেই রকম সময় আসতেছে, দেখবা খেয়াল করে এখনই হয়, যে পায় সে অনেকগুলা জব পায় এরকম হয়ে যায় না, আর যে পায় না সে পায়ই না। হ্যাঁ, যেমন আমি যদি এখন মামুন ভাইকে বলি যে মামুন ভাই আমার এই কাজটা করে, মামুন ভাই প্রথমে বলবে যে আগে দেখি আমি আগে ফ্রি আছি কিনা এটা দেখি। তার মানে হি ইজ অলরেডি অকুপাইড। এটা কোনো দাম্ভিকতার কিছু না, মানে এটা তার কাজের পুরস্কার। এটা কথা আছে না যে রিওয়ার্ড অফ গুড ওয়ার্ক ইজ মোর ওয়ার্ক অলওয়েজ। আমরা আসলে এই যে নর্মালি সবাই একটা কথা আগের থেকে জেনে আসতেছি যে একটা সিভি অ্যাকচুয়ালি 6 সেকেন্ডে রিজেক্ট হয়ে যেতে পারে। সো আমি যদি হচ্ছে আপনার জায়গা থেকে প্রশ্ন করি, যেহেতু আপনি আসলে অনেক সিভি দেখেন, অনেক সিভি রেডি করেন, আপনার কোম্পানি অলরেডি 1 লাখেরও বেশি হচ্ছে সিভি মেকিং নিয়ে কাজ করছে। সো এই 6 সেকেন্ড অ্যাকচুয়ালি কি হয়, বা হচ্ছে আমি যদি চাই যে এই এই 6 সেকেন্ডের মধ্যে আমার সিভিটা টিকে যাক, সো আমার আসলে কি করা উচিত? প্রথম ব্যাপার হচ্ছে 6 সেকেন্ডে সিভি চেক হয় যদি ম্যানুয়ালি চেক হয়, তাহলে সামনের যে সময়টা আসছে এবং বর্তমান সময়েও অনেক জায়গাতে সিভি তো ম্যানুয়ালি চেক হয়ই না, সিভি চেক হয় হচ্ছে এটিএস সফটওয়্যার দিয়ে, অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। সো এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম কোনো প্রকারের কোনো কালারফুল সিভি, শেপ, শেড, কলাম, টেবিল, বক্স, টেমপ্লেট এগুলো পড়তে পারে না। সে পড়তে পারে শুধুমাত্র কন্টেন্ট মানে কি, কিওয়ার্ড। যেমন মাহাদি, যদি এখন তুমি অ্যাপ্লাই করো ডিজিটাল মার্কেটিং পদে কোনো এক জায়গাতে, তাহলে তোমাকে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য তুমি এই রিলেটেড কিওয়ার্ডগুলো তোমার ডকুমেন্টের ভিতরে থাকতে হবে। এইটা যদি অপরপক্ষ এর যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টের সঙ্গে তোমার রেজুমের কিওয়ার্ড মিলে গেলে তখন তুমি ইন্টারভিউ কল পাবা, আদারওয়াইজ তুমি তো পাবাই না। তারপরেও আমাদের দেশে এখনো শেষ জামানার যে সমস্ত কোম্পানিগুলো আছে বা যারা আছে, তারা কি করে যে হ্যাঁ 6 থেকে 15 সেকেন্ড লাগে একটা রেজুমি চেক করতে, সেখানে তারা তাদের স্কিলগুলো কি কি এটা দেখার চেষ্টা করে, অ্যাচিভমেন্টগুলো কি কি সেটা দেখার চেষ্টা করে, ক্যারিয়ারের গ্রোথ প্যাটার্নটা কীরকম সেটা দেখার চেষ্টা করে। একজন মানুষ কত সিলি ভুল করে, যেমন গতকালকে একজনকে দেখছিলাম, উনি ওনার সিভির মধ্যে লিখছেন কি উনি ডিজিএম পদে কাজ করছেন 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত। এখন আমি জিজ্ঞাসা করলাম যে একটা মানুষের 15 বছরেও যদি কোনোদিন প্রমোশন না হয়ে থাকে, তাহলে তো তার মানে 35 বছর হবে কিনা, তার তো আমি জীবনের আর কোনো মানে অর্থ খুঁজে পাচ্ছি না আর কি। তখন সে আমাকে বলতেছে কি যে না ভাইয়া, আমি জয়েন করছিলাম এখানে এক্সিকিউটিভ পদে, আমি প্রথমে এক্সিকিউটিভ, তারপরে সিনিয়র এক্সিকিউটিভ, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে ডেপুটি ম্যানেজার, তারপরে ম্যানেজার, তারপরে ডিজিএম, এজিএম। তার মানে 2010 সাল থেকে 2025 সাল তার প্রমোশন হয়েছে 7টা, কিন্তু এই 7টা প্রমোশন তার সিভির মধ্যে নাই। তাহলে আরেকজন মানুষ কিভাবে বুঝবে যে এই লোকটার ক্যারিয়ারে যে কন্টিনিউয়াস গ্রোথটা আসছে, কিভাবে বুঝবে? এবং এই যে লোকটা সামান্য কিছু টাকা বাঁচাইছে হয়তো, কিন্তু আমাকে একটা জিনিস একটু বুঝাও যে এই যে তার যে ডিজিএম এ সে যে 16 বছর কাজ করছে, এটা দেখার পরে কতগুলো কোম্পানি থেকে তার সিভি রিজেক্ট হয়েছে এবং ওইটার লসটা কত হিউজ ভাই। কারণ আমি যদি সিভিটা দেখতাম, ইমাজিন। তাহলে হচ্ছে আমি চিন্তা করতাম যে এই যে এরকমই যে এক লোক এক পোস্টে এত বছর ধরে জব করতেছে, তার মানে কাজের না, হ্যাঁ তাই না? তাহলে তার লসটা চিন্তা করে দেখেন, এটা আমরা বুঝতে পারি। আচ্ছা ভাই, আপনি একটু আগে বললেন যে এটিএস অ্যাকচুয়ালি আমাদের কোনো ডিজাইন বা এটা সেটা অনেক কিছু দেখে না, শুধুমাত্র কন্টেন্টটা দেখে যে আমার ওই যেই জবের জন্য আমি যেই পজিশনের জন্য আমি অ্যাপ্লাই করবো ওই পজিশনের সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো আছে কিনা, রাইট? তো সেই ক্ষেত্রে যদি হিউম্যান আই না দেখে,
শুধু যদি সফটওয়্যারে দেখানো হয়, তাহলে সেই ক্ষেত্রে ফরম্যাট, ডিজাইনিং, দেন হচ্ছে কন্টেন্ট, এগুলোর মধ্যে আসলে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? কন্টেন্ট। কন্টেন্টে। তাহলে এই ক্ষেত্রে ছবিটা কতটা ইম্পর্টেন্ট? ছবি তো মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো দেখতে চাই। এখন ব্যাপার হচ্ছে কিরকম, আমরা যখন ছোটবেলায় অ্যাপ্লিকেশন লেখা শিখছিলাম তখন আমরা কি লিখতাম, ডিয়ার স্যার, Yes, sir. আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, মানে আমি অত্যন্ত সম্মানের সহিত ভিক্ষা বৃত্তির মাধ্যমে আপনাকে জানাইতেছি যে এখন আমরা কি করি, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। হ্যাঁ, আমি তোমার অফিসের বস, তুমি তো এখনকার প্র্যাকটিসে তো ডিয়ার বসও লেখে না। হ্যাঁ, গুড মর্নিং বস, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম ফিলিং আনওয়েল ফ্রম টুডে মর্নিং, সো আই মে নিড টু অ্যাপয়েন্ট এ ডক্টর ইন দ্য ইভিনিং, সো আমার আজকের দিনের ছুটিটা মঞ্জুর করবেন। এরকম জিনিসটাকে ভদ্রভাবে গুছাই লিখি। তো ব্যাপারটা হচ্ছে কি যে টাইম টু টাইম চেঞ্জ হয়ে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আজকের থেকে 10 বছর আগে যখন সিভি লিখতাম তখন আমরা 25 পেজ, 26 পেজ, 27 পেজ, 28 পেজেরও সিভি পাইছি। এখন কিন্তু এগুলো কমে আসছে এই অ্যাওয়ারনেসটার মাধ্যমে। সো এই অ্যাওয়ারনেসটা মার্কেটে আরো যাবে এবং দিন শেষে প্রফেশনাল সিভি উইন করবে। ভাই আপনার কথার প্রসঙ্গে যদি বলি যে লেটস সে বাংলাদেশে অনেক কোম্পানি আছে, বাট এই যে এটিএস ফ্রেন্ডলি আমার হচ্ছে যে সিভি চেকিং, এইটা ভাই আসলে পুরো মার্কেটের কত পার্সেন্ট কোম্পানি আসলে এটা চেক করতেছে? এটার ব্যাপারটা হচ্ছে কিরকম যে এটিএস মানেই যে তোমাকে একেবারে কাস্টমাইজ সফটওয়্যার বানায় নিতে হবে, ব্যাপারটা সেরকম না। তুমি একটা গুগল ফর্ম ক্রিয়েট করো, ধরো তুমি একটা গুগল ফর্ম ক্রিয়েট করলা, আমরা যেই পদ্ধতিতে করি আমাদের কোম্পানিতে, এখন আমি বলতে পারি আমাদের কোম্পানিতেও কিন্তু এটিএস সফটওয়্যার আছে। এটিএস মানে কি? এটিএস মানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম তো আইএলটিএস এর মতো না। আইএলটিএস যেরকম, আইএলটিএস এ তুমি একটা ডিগ্রি পাইছো 8, তাহলে এটা বাংলাদেশেও মানুষ যেমনে বুঝবে, ইন্ডিয়াতেও মানুষ তেমনে বুঝবে, ইউরোপ, আমেরিকা, কানাডা, লন্ডন সেখানে গেলেও মানুষ সেভাবেই বুঝবে। এটিএস তো এমন কোনো সিস্টেম না যে লুক দিস ইজ দ্য সিস্টেম, এটা আমেরিকার জন্য যা, ভারতের জন্য তা, বাংলাদেশের জন্য তা, এটা তো তেমন কিছু না, এটা তো স্ট্যান্ডার্ড না। ট্র্যাকিং সিস্টেম আমার কোম্পানিরটা তোমার কোম্পানিরটাও ভ্যারি করতে পারে। এইবার তাইলে তুমি বলতে পারো যে তাইলে ভাই আপনি যে বললেন যে কালার কোড, শেড এগুলোর কথা আপনি কিসের ভিত্তিতে বললেন? হার্ভার্ড বিজনেস গাইডলাইন অনুযায়ী বললাম, বিকজ হার্ভার্ডের একটা বিজনেস গাইডলাইনই আছে, এটা যদি কেউ গুগল করে ওখানে পেয়ে যাবে। ওই গাইডলাইনে যেভাবে বলা আছে আমরা ওই পদ্ধতি ফলো করে আমরা রেজুমে বানাবো। আমরা রেজুমে বানানোর ক্ষেত্রে আইডিয়াল ধরবো কাদেরকে? ফরচুন 500 কোম্পানিতে যারা সিএক্সও লেভেল পজিশনে আছে তাদেরকে। আমরা তো আমাদের দেশে মনে করো যে ওই যে ঘটিভাঙ্গা কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভ তাকে তো আমরা বেঞ্চমার্ক ধরতে পারি না। আমরা যাদেরকে বেঞ্চমার্ক ধরার তাদেরকে ওই পাশ থেকে বেঞ্চমার্ক ধরে এনে করবো। এখন তোমার যে প্রশ্ন ছিল, এখন আমরা কিভাবে করি সেই প্রশ্নের উত্তরে আসি। যেমন ধরো একটা গুগল ফর্ম দিলাম, তো গুগল ফর্ম কিরকম যে আমার কোম্পানিতে আমি ডিজিটাল মার্কেটার নিব, আমার কিছু সার্টেন রিকোয়ারমেন্ট দিয়ে আমি একটা গুগল ফর্ম দিলাম। গুগল ফর্মে তুমি যাবা, গিয়ে তোমাকে তোমার নাম, তোমার ঠিকানা, তোমার ফোন নাম্বার, ইমেল আইডি, আগে কয়টা কোম্পানিতে কাজ করছো, এখন কোন কোম্পানিতে কাজ করতেছো, কত টাকা বেতন চাও, এই থেকে আরম্ভ করে ধরো যে তোমাকে 1 মিনিট বা 1.5 মিনিটের মতো টাইম লাগে, এভাবে তোমাকে একটা কোয়েশ্চেনারি রেডি করে দিলাম। এই কোয়েশ্চেনারিতে তুমি সাবমিট নাও বাটনে ক্লিক করার আগে তোমাকে সিভি অ্যাটাচ করে পাঠানোর সুযোগ দিলাম। তোমার টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স, কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছো, তুমি ভাই যা জানতে চাও, এটা তো একটা ক্লিক করে তোমার যদি এখন 50 জন অ্যাপ্লাই করে, তো 50 জন তো তোমার গুগল শিটে চলে আসলো। এইবার যদি তুমি এই 50 জনের ভিতর থেকে অনলি মিরপুর, তো তুমি মিরপুরের বাইরে যারা আছে বাদ, অনলি বিএসসি, তাহলে বিএসসির বাইরে যারা আছে বাদ, অনলি মার্কেটিং, তাহলে নন মার্কেটিং যারা যারা অ্যাপ্লাই করছে সব বাদ। তাহলে এইটাই তো এটিএস, এটাকেই তো বলা যেতে পারে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম, গরিবের অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম আর কি। যে কোনো কোম্পানি চাইলে আসলে কিছু প্রসেস মেইনটেইন করলে এটা হচ্ছে তাদের জন্য হয়। নিয়াজ ভাই, একটা সিভির কোন অংশটা সব থেকে বেশি ক্ষতি করে, বাট আমরা আসলে ওইটা নিয়ে খেয়াল করি না বেশি? একটা পার্সোনাল ইনফরমেশন, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই না। পিতার নাম, মাতার নাম, হাইট কত, চওড়ায় কত, চওড়া আবার 2 রকমের আছে, একটা হচ্ছে এইটুকু চওড়া আর একটা হচ্ছে এই চওড়া, মানুষ এভাবেও দেয়। তারপরে হচ্ছে চোখ কিরকম, ইনসাইড ব্ল্যাক আউটসাইড হোয়াইট, এগুলো দেখে। হ্যাঁ, স্কিন ডার্ক ব্রাউন, তারপরে হেয়ার ব্ল্যাক, কার্লি, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, মজার ব্যাপার হচ্ছে সেক্স মেল, লিখে খুব মানে আনন্দ পায়। আনন্দ হ্যাঁ। তো এখন
মানে আমি সবসময় মজা করে এটা বলি যে যেমন ধরো একটা সিভিতে তো আমাদের দেশে তো ছবি দেয়, ছবি দেখলে তো বোঝা যায় যে তোমার সেক্স কি ছেলে না মেয়ে নাকি মাঝামাঝি কিছু। হ্যাঁ, তো এইটা তো আলটিমেটলি আলাদাভাবে লেখা sex, দরকার হ্যাঁ, নেই। এটা তো প্রয়োজন নাই আর কি। সো দিস আর দ্য আননেসেসারি পার্টস, কোনো আচ্ছা প্রয়োজন নেই। ভাই, আপনি তো হচ্ছে 1 লাখের বেশি সিভি দেখছেন অলরেডি। সো আমাদের যদি বলেন যে এই পুরো মানে হচ্ছে সিভি গুলোর মধ্যে থেকে সব থেকে বেশি 3টা ভুল কি ছিল যেগুলো কন্টিনিউয়াসলি মানুষ করতেছে? নাম্বার 1 হচ্ছে টু মাচ পার্সোনাল ইনফরমেশন দেওয়া, যেটা তো অলরেডি একটা বললাম। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে যে মানুষ আননেসেসারি জব রেসপন্সিবিলিটিস লিখে রেজুমিকে বড় করে ফেলে। সাপোজ তোমাদের অফিসে আসছি, আসার পরে তোমরা আমাকে একটা কফি খাওয়াইছো, তাহলে দিস কফি খাওয়ানো ইজ অ্যান অ্যাচিভমেন্ট, মানে দিস কফি খাওয়ানো ইজ এ রেজাল্ট অফ দ্য টাস্ক, রেজাল্ট অফ সামথিং। এখন তুমি যদি এখানে লেখা আরম্ভ করো যে প্রথমে নিয়াজ ভাই অফিসে আসলো, আসার পরে তাকে বসালাম, বসানোর পরে আমি আর মাহাদি দুজনে মিলে স্যান্ডেল পরলাম, স্যান্ডেল পরে লিফটে গেলাম, গিয়ে লিফটে চাপ দিলাম, তারপরে লিফট আসলো, লিফটে করে নিচে গেলাম, নিচে গিয়ে 100 কদম হাঁটলাম, হেঁটে একটা দোকান পেলাম, দোকানদারকে গিয়ে বললাম আমি কফি নিব, তারপরে দোকানদারকে ক্যাশ দিলাম, ভাঙতি নিলাম, মানি ব্যাগ বের করে পকেটে ভাঙতি ঢুকালাম, ঢুকানোর পরে দোকানদার কফি বানায় দিল, তখন আমরা একটু মোবাইলে পোস্ট দিলাম, পোস্ট দিয়ে তারপরে সেখান থেকে কফি নিয়ে আবার আমাদের দোকান বিল্ডিং এর নিচে আসলাম, এসে লিফটে চাপ দিলাম, লিফটে আসলো, ও মা গো ঠিক আছে। সো এত এই যে প্রসেস বর্ণনা করা, দিস ইজ ভেরি বিগ মিস্টেক। তুমি শুধু তোমার কাজের ফল বলে দাও না, যে আমি কোম্পানিতে জয়েন করার সময় কোম্পানির রেভিনিউ ছিল 30 লাখ টাকা, 2 বছরের মধ্যে 3 কোটি টাকা রেভিনিউতে নিয়ে গেছে। এখন 3 কোটি টাকা তো ভ্যান ঠেলে ঠেলে করো নাই, এটা বোঝা যায়। ইট হ্যাজ সার্টেন প্রসেস, তুমি নিশ্চয়ই ডেভেলপ করছো, ওগুলা পরে কথা বলা যাবে। কিন্তু মানুষ কি করে, ওই প্রতিদিন ইমেল পাঠানো, এই করা সেই করা, মানে দিজ আর ভেরি আননেসেসারি ইনফরমেশন যেগুলো দিয়ে ভরপুর করে রাখে। থার্ড যে মিস্টেক সেটা হচ্ছে ডিজাইন, কালারফুল ডিজাইন। তো কর্পোরেটে বা প্রফেশনালিজমের জায়গাটা যদি তুমি বিবেচনা করো, তখন সেক্ষেত্রে ডিজাইন, তারপরে 2 কলামের যে রেজুমে যেগুলো এটিএস ফ্রেন্ডলি না, এগুলোর কারণে শত শত হাজার হাজার রেজুমে প্রত্যেক বছর রিজেক্টেড হয়। তো এই যে এই রিজেকশনটা কিন্তু মানে অ্যাজ এ এইচআর বা অ্যাজ এ কোম্পানির মালিক, আমি যেমন আজকেও আমাদের কোম্পানিতে সকালবেলায় দেখলাম একটা পদের জন্য 25 জন সিভি পাঠাইছে। তো 25 জনের সিভি আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপার, আমি এখান থেকে 25 জনকেও বাদ দিয়ে দিতে পারি, 20 জনকেও বাদ দিয়ে দিতে পারি, 24 জনকেও বাদ দিতে পারি, কিন্তু এই 24 জনের যে একজন আমার এখানে অ্যাপ্লাই করছে, তার জন্য তো ব্যাপারটা অত্যন্ত জরুরি। তার তার তো ডিপেন্ড করে যে এটার উপরে সে কল পাবে কি পাবে না সেটা। এখন বাংলাদেশে কিছু মিথ আছে যে চাচা মামা খালা ছাড়া জব হয় না, রেফারেন্স সুপারিশ না থাকলে জব হয় না। আমাদের কোম্পানিতে যারা জব করে তাদের তো আমি কোনো রেফারেন্স দেখে নিই নাই, পিওর মেরিট বেসিসে নেওয়া। সো এগুলো কি হয় যে মানে যখন মানুষের কোনো কাজকর্ম থাকে না, তখন মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু সান্ত্বনা বাক্য মানুষ খুঁজে নেয়। সো দিজ আর দ্যাট নিজের হচ্ছে জাস্টিফাই করার জন্য জাস্টিফাই কিছু একটা করার করা। জন্য। সো আমাদের যেটা প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর হচ্ছে মূল ভুল হলো এই 3টা। আপনি হচ্ছে যখন এই কথা বললেন, যে এই ভুলের কথা বলছিলেন, তখন আমি ভাবছিলাম যে বিবিএ আর এমবিএ বিবিএমবি আমরা একটু আগে কথা বলছিলাম। সো বিবিএমবি এর মানুষের সব থেকে বড় ভুল আশা কোনটা থাকে অ্যাকচুয়ালি আপনি দেখেছেন? মানুষ কি আশা করে অ্যাকচুয়ালি বিবিএমবি নিয়ে? চাকরিতে হয়তো আর একটু বেশি বেতন পেতে পারে, কিন্তু আলটিমেটলি সেরকম কিছুই হয় না। এবং আরও একটা ভুল কীরকম, যে যেমন ধরো আমি এরকম অনেককে চিনি যারা যে কোনো একটা কোম্পানিতে বিবিএ করার পরে জবে জয়েন করে না। তারা কি হয়েছে যে বিবিএর পরে একবারে এমবিএও করব, তারপরে গিয়ে জব করব, এরকম একটা মন মানসিকতা থাকে। তো আবার কেউ কেউ থাকে কিরকম, যে বিবিএ করে একটা জবে ঢুকছি, এখন 18-20 হাজার টাকা বেতন পাই, এখন আমি এমবিএ করব। এখন মজার ব্যাপার হচ্ছে যে সাপোজ তোমার বেতন এখন 25,000 টাকা, এখন 25,000 টাকা যার বেতন, তার যদি প্রত্যেক মাসে 15,000 টাকা করে এমবিএ সেমিস্টার ফি দেওয়া লাগে, 3 মাসে 45,000 টাকা বা 50,000 টাকা করে যদি 3 মাস 4 মাস পরে গিয়ে তার দেওয়া লাগে, তাহলে বাকি রইল তার কত? 10,000 টাকা। তার মানে বিবিএ করার পরে এমবিএ করতে যাওয়া মানে পরবর্তী 3 বছরের জন্য নিজেকে প্রতিবন্ধী পঙ্গু হিসেবে ঘোষণা করা, রাইট? কারণ 10,000 টাকা দিয়ে তো তার সংসার চলবে না। হ্যাঁ। ওয়ারএজ এই লোকটাই যদি কি করতে পারে, এই লোকটা ধরো এখন 8 বছর বা 10 বছর জব করলো, তাহলে তার ব্যবসা সম্পর্কেও কিছু আইডিয়া হলো। বাংলাদেশের প্রেক্ষাপটে 8 বছর 10 বছর জব করলে মোটামুটি 80,000, 70,000, 1 লাখ টাকা পর্যন্ত
মানে বেতন চলে যায় যদি একান্তই সে নন পারফর্মার না হয়। মোটামুটি পারফর্ম করলেও ৮০-৯০ হাজার বা ১ লাখ টাকা পর্যন্ত কি বেতন চলে যায়, চলে। রাইট? এইবার তুমি তাকে এমবিএ করতে দাও। এখন তুমি যখন ৮০ হাজার টাকা স্যালারি পাও তখন তো তোমার ১৫ হাজার টাকা ফি দেওয়া কোনো মানে তোমার তো ওইভাবে গায়ে লাগবে না। এমবিএ করার উত্তম সময় যদি কেউ নিতান্তই করে বসতে চায় তাইলে ওই সময় গিয়ে করলেও করা যেতে পারে, ওতে তার মানে ফাইন্যান্সিয়াল লস হবে না। বাট পরপর করার ফাইন্যান্সিয়াল লসও হিউজ। ভাই কেন আসলে মানে অনেক ভালো শিক্ষার্থীরাও জব পায় না কিন্তু আবার এভারেজ যারা স্টুডেন্ট তারা জব পেয়েছে? ভালো শিক্ষার্থীরা যে জব পায় না এর একটা কারণ হতে পারে ইগো। যেমন অনেকেরই হয়তো অনেক রকমের জব পায় কিন্তু আমি এই জব করব না, এই জব কি আমার জন্য নাকি, ওই জব কি আমার জন্য নাকি, এই ধরনের কোম্পানিতে আমি জব করব না, অনেক বেশি বাছবিচার করতে আসে। হ্যাঁ, কিন্তু একটু মিড রেঞ্জের কিছু আচ্ছা যে কোনো একটা জবে ঢুকি, এখানে পারফর্ম করে পরবর্তীতে আরো ভালো করে ক্যারিয়ারের সামনের দিকে এগোবো, এই মাইন্ডসেটটা থাকে এবং এই মাইন্ডসেটটা অনেকের থাকে না। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে আহ, যেমন ধরো ক্লাস ক্যাপ্টেন বা ক্লাসের হাইস্ট সিজিপিএ পাওয়া ছাত্রটা ক্যান নট বিকাম দ্য বেস্ট সেলস পারসন অফ দ্য রোড। ঠিক আছে, ও তো রাস্তায় বেরোতে চাবে না, এটা করতে চায় না, ওইটা করতে চায় না। আবার হচ্ছে কিরকম যে আমাদের দেশে তো আসলে এমন অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্ট রিলেটেড বাংলাদেশের মার্কেটে কোনো জবই নেই। যেমন ধরো যে তোমার বাংলা, ইতিহাস, অ্যারাবিক, ইসলামিক হিস্ট্রি, ভূগোল, আরো কি কি সাবজেক্ট আছে, নৃবিজ্ঞান, মাটি বিজ্ঞান, কোনো জব আছে মার্কেটে? কোনো জব নাই। কেন পড়ায়, কেন ৪ থেকে ৬ বছর পর্যন্ত টাইমটা নষ্ট হয়? তো ৪ থেকে ৬ বছর পর্যন্ত যদি আমি মনে করি, যদি মনে করেন যে শুনতে খারাপ লাগতে পারে বাট টেসলাও চালাইতো, তাও কিন্তু মাসে কিছু টাকা আসতো। যদি এভাবে বলা ঠিক না, কিন্তু আমি মনে করি আসলে ঠিক। বিকজ মানে যত আর্লি এজের থেকে টাকা পয়সা আর্ন করা যায় ততই ভালো। বিকজ টাকা পয়সা মানুষকে তো একটা সার্টেন পাওয়ার দেয়, একটা ফ্রিডম দেয়। ওই ফ্রিডমটাতে তত দ্রুত চলে আসা যায়। এবং যখন কিছু টাকা পয়সা, এবং একটা কথা আছে না যে পথ পথিকে সৃষ্টি করে, নাকি সরি পথিক পথের সৃষ্টি করে। যেমন ধরো মাহাদির কথা যদি বলি, তুমি যদি সিলেটেই থাকতা তাহলে তুমি এখন যা কিছু এক্সপ্লোর করছো এটা তুমি এক্সপ্লোর করতে পারতা না। কোনো গেস্ট তোমার ঢাকা থেকে সিলেটে যায় তোমার পডকাস্টে যাইতো না, বিমানের টিকিট দিয়ে দিলেও যে কারণে সিলেটে কোনো পডকাস্ট নেই। নাই। তো কিছু জিনিস আছে এটারে বলা হয় হচ্ছে হিজরত। যেমন ধর্ম প্রচার সবচেয়ে বেশি হয়েছিল কখন? হিজরত করার মাধ্যমে। সবসময় গো ধরে থাকা যাবে না, অবস্থান পরিবর্তন করাটাও জরুরি। সিমিলারলি সিলেটে যেমন ওরকম কোনো জব নাই, ঢাকাতে জব আছে। আবার তুমি এখন যদি তোমার লেভেলটা যদি আরেকটু আপগ্রেড করো, তুমি যদি ঢাকা বাদ দিয়ে এখন যদি তুমি দুবাইয়ে বসতা, তাহলে দুবাইয়ের অপরচুনিটি ঢাকার চাইতে বেশি। অফকোর্স। আবার তুমি দুবাই বাদ দিয়ে তুমি এখন নিউ ইয়র্কে যাও, নিউ বেশি। ইয়র্কের অপরচুনিটিটা আরো আবার বেশি। দুবাইয়ের চাইতে আরেকটু বেশি। তো মানে এই অপরচুনিটি গুলো তোমাকে আগে থেকে বুঝে নিয়ে তোমাকে ওই কৌশলটা নির্ধারণ করে দেন তোমাকে প্রসিড করতে হবে। নিয়াজ ভাই, একটু আগে আপনি বলতেছিলেন যে আমরা যদি সিভিতে তথ্যগুলো ঠিকভাবে প্রেজেন্ট করতে না পারি তাহলে আমাদের একটা বিগ লস হয়। সো এই লসটা আসলে কি রকম হয় যদি এটা একটু আমাদের খুলে বলতেন। লস তো আসলে নানানভাবে হয়। সাপোজ একজন প্রফেশনাল একটা জব করছে এখন ২০,০০০ টাকা বেতনে, এখন সে আরেকটা জব পেতে পারে ৩০,০০০ টাকা বেতনে। এখন তার যদি একটা প্রফেশনাল সিভি না থাকে তাহলে সে যদি সাধারণ সিভি দিয়ে জবে অ্যাপ্লাই করে তাহলে সে কিন্তু বাড়তি ১০,০০০ টাকা বেতন পেল না। আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে গিয়ে যে দোকান থেকে এই সমস্ত সেই সমস্ত বিভিন্ন জায়গা থেকে জাতা টাইপের হজবরল টাইপের ডকুমেন্ট বানিয়ে নিয়ে জবে অ্যাপ্লাই করি এবং এর পুরোটাই আমাদের জন্য, এই যে আমার হাতে যে টাকা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল টাকা। So আমরা এই যে টাকাটা যে আমাদের হয়, এই পুরো টাকাটা হচ্ছে আমাদের এরকম আমরা পানিতে ফেলে দিই। ঠিক আছে, কারণ আপনি একটা জায়গাতে অ্যাপ্লাই করলেন এবং অ্যাপ্লাই করে আপনি কল পেলেন না, তাহলে কি হলো? আপনার পুরো পরিশ্রমটা পানিতে। আপনি একটা জায়গাতে ইন্টারভিউ কল পেলেন, পাওয়ার পরে আপনি সেখানে সিলেক্টেড হলেন না, আপনার পুরো টাকাটাই পানিতে। আপনি একটা জায়গাতে ৫ জন মিলে ইন্টারভিউ কল পেলো, সেখান থেকে আপনি বাদ পড়ে গেলেন, আপনার পুরো ইন্টারভিউ দিতে যাওয়ার টাকাটাই পানিতে। আপনি ৫ জায়গায় অ্যাপ্লাই করলেন, 5 জায়গায় ইন্টারভিউ দিলেন, সব লস, আপনার পুরো টাকাটাই পানিতে। এভাবে যদি আপনি হিসাব করেন টাকাগুলা কিন্তু অরিজিনাল বাই দ্য ওয়ে। সো হ্যাঁ, ভিতরে পানিও কিন্তু অরিজিনাল। এবং দেখেন যে এইভাবে একটার পর একটা এইভাবে
এভাবে আপনি কত টাকা দিচ্ছেন, আপনার কত টাকা লস হচ্ছে প্রত্যেক বছর, শুধুমাত্র আপনার সকল রকমের যোগ্যতা, সকল রকমের দক্ষতা থাকা সত্ত্বেও আপনি শুধুমাত্র আপনার কাজকে প্রেজেন্ট করতে না পারার কারণে আপনার এরকম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনার পকেট থেকে চলে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, আপনি সেটা কখনো টেরই পাচ্ছেন না। যেটার একমাত্র সমাধান হতে পারে আপনার প্রফেশনাল সিভি এবং আপনার ইন্টারভিউ দিতে যাওয়ার আগের যে কৌশল, এই কৌশলগুলো জানা, তা নয়তো পুরো টাকাটাই এরকম পানিতে। আন্ডারস্ট্যান্ড ভাই। নিয়াজ ভাই, আমরা কথা বলছিলাম তখন বিবিএমবি নিয়ে, রাইট? সো যদি আপনাকে হচ্ছে ছোট করে বলতে হয় যে আসলে বাংলাদেশে এখন কারো বিবিএমবি করা উচিত কিনা, তাহলে আপনি কি বলবেন? না, উচিত না। উচিত না। তো আমরা বলতে পারি যে তাহলে স্কুল কলেজ পর্যন্ত মোর দ্যান এনাফ। আমার মতে তাই। ওকে, কেন উচিত না যদি এক লাইনে বল? বিকজ দ্রুত কাজে নেমে পড়াটাই উত্তম। কারণ আমাদের দেশে যে পড়াশোনা হয়, এই পড়াশোনা বাস্তবতা বিবর্জিত। এই পড়াশোনার সঙ্গে পেশাগত জীবনে কিংবা কর্পোরেটের কোথাও কোনো কিছুরই কোনো রকমের কোনো মিল নাই। সো যে সেক্টরে ক্যারিয়ার করতে চায়, ওই সেক্টরে কিছুদিন কাজ করার পরে ওই রিলেভেন্ট যা কিছু পড়াশোনা করা দরকার, ওগুলো কাজ করতে করতে মানে কাজের অবসরে বা অফিস ছুটির পরে বিভিন্ন রকমের কোর্স করে বা কারিগরি ইসের মাধ্যমে করলে ওইটাই বেটার। অতিরিক্ত পড়াশোনা করার কারণে বাংলাদেশে অতিরিক্ত বেকার সৃষ্টি হচ্ছে, ইগোইস্টিক বেকার, যারা যে কোনো কাজে হাত লাগাতে পারে না। আবার তাদের যে ধরনের কাজ তারা এক্সপেক্ট করে, ওই ধরনের স্কিল তাদের নাই, আবার ওই ধরনের জবও বাংলাদেশের মার্কেটেই এক্সিস্ট করে না। তাহলে ভাই বিবিএমবিএ বা আমরা যদি বলি অনার্স মাস্টার্স না করে কর্পোরেটে আপনার লাইক কর্পোরেট ক্যারিয়ার গড়বে কিভাবে একটা পারসন? কারণ না, এখানে তো বিবিএমবি মানে দরকার এই পড়বে, এই সেগুলো জিনিসটা চাইছে। এই জিনিসটা তো পুরোটা ইকোসিস্টেমগত পরিবর্তন। সো তোমার যেটা প্রথম প্রশ্ন ছিল, এটা আমার ওপিনিয়ন। সো আমার ওপিনিয়ন ইজ নো। এখন বাংলাদেশের যে পার্সপেক্টিভ, বাংলাদেশের পার্সপেক্টিভে তো সামহাও তোমাকে ওই ডিগ্রিটা নিতে হবে, কারণ পুরো মানে ইকোসিস্টেম, ব্যবসায়িক ইকোসিস্টেমটা তো ওইভাবে তৈরি করা। রাইট, ঠিক আছে, তো যেমন উচিত না কিন্তু তারপরে করতে হবে। বিকজ যেমন ধরো, এটাকে আমি কিভাবে একটা উদাহরণ দিতে পারি। বাংলাদেশে আসলে অনেক কিছু আছে না যে ওপেনলি অনেক রকমের কি বলা যেতে পারে যে 2 নম্বরই হয়, বা ব্যাপার স্যাপারগুলো অনেকটা এরকম। কিরকম? যেমন ধরো, অনেক রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে অফিস ভাড়া করে অফিস চলছে, এরকম এক্সাম্পল তো হাজার হাজার লাখ। বাংলাদেশে ঢাকা শহরে এমন অনেক অফিস আছে, এমন অনেক কোম্পানি আছে যাদের কোম্পানি এক ঠিকানায় খুলে অফিস আরেক ঠিকানায় চলে। তো এখন ব্যাপার কি যে তাহলে তোমার অফিসটা অ্যাকচুয়ালি যে জায়গায়, ওইটার নামে তোমার ট্রেড লাইসেন্স করা উচিত না? অবশ্যই। তুমি তো এটা করতে পারছো না। তার মানে তোমার যেটা উচিত, সিস্টেমগত কারণেও তোমার পক্ষে সেটা করা পসিবল না, কারণ তোমাকে করতে হলে আবার ওইটা করতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম আর কি। সিভিতে যদি ক্যারিয়ার গ্যাপ থাকে তাহলে সেটা কি লুকানো উচিত নাকি এক্সপ্লেইন করা উচিত? এইটা কৌশলগতভাবে এইটা নির্ধারণ করতে হবে। এটার উত্তর সবার ক্ষেত্রে সেম হবে না। যেমন কেউ কেউ থাকে যারা যেমন ধরো আমার কোম্পানিতে আমার ব্যবসা ভালো যাচ্ছে না, সাপোজ। এখন আমার কোম্পানিতে মাহাদি জব করতাম, মাহাদিকে বললাম যে ভাই তুমি আরেক জায়গায় জব খুঁজে নাও, আমি তোমাকে আর বেতন দিতে পারতেছি না, বা আমাদের তোমাকে আর প্রয়োজন নাই। এখন মাহাদি যদি আজকে জানুয়ারি মাস, মাহাদি যদি এখন দেখা দেয় যে আমি ডিসেম্বর মাস পর্যন্ত বা জানুয়ারি মাস পর্যন্ত কর্পোরেট আজকে জব করছি, তাইলে তার জন্য তো নেক্সট জব পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ বাংলাদেশে জবলেস মানুষ যখন আরেকটা জবের ইন্টারভিউ দিতে যায়, তখন তাকে একটু পেছনের ক্যাটাগরিতে জাজ করা হয়। এখন তার সঙ্গে আমার সম্পর্ক ভালো, সে আমাকে বলল যে ভাইয়া ঠিক আছে, তো আমি যতদিন পর্যন্ত জব না পাই আপনার এখানে কি কন্টিনিউইং দেখাতে পারবো কি না? আমি বললাম যে ঠিক আছে, তুমি তাহলে দেখাই তো, অসুবিধার কিছু নাই। ইট ডিপেন্ডস অন ইউর রিলেশনশিপ। আবার যেমন ধরো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বসের সাথেই মানে কি বলা যেতে পারে ধাক্কাধাক্কি করে বেরোয় চলে আসছে। এখন সেক্ষেত্রে তো আর এগুলো করার কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে আবার তার কৌশল ভিন্ন হবে, যে সে অ্যাকচুয়ালি যতদিন পর্যন্ত জব করছে ওইটাকে ততদিন পর্যন্তই দেখাতে হবে। মানে তুমি যদি ডিসেম্বরে রিজাইন দিয়ে থাকো, ওটাকে ডিসেম্বর পর্যন্তই দেখাতে হবে। এরপর কৌশলগত আরও কিছু বিষয় আছে যেগুলো কেউ যদি ফলো করে, তাহলে তার পক্ষে প্রিভিয়াস জবের চাইতেও বেশি বেতনেই আলটিমেটলি জব সুইচ করা সম্ভব। বাট বাংলাদেশের অধিকাংশ মানুষ এই কৌশলগুলো জানে না, না জানার কারণে তারা ওই গত সপ্তাহেও আমার অফিসে একজন আসছে কিরকম, যে সে 30,000 টাকা বেতনে একটা অর্গানাইজেশনে জব করতো, এখন তার জব চলে গেছে, এখন তাকে 13,000 টাকা বেতন অফার করতেছে।
আর একটু হলে সে ওই জবে ঢুকে যেত। 13,000 টাকা বেতনে তো অফার করছে, আবার একটা শর্ত আছে যে 1 বছরের আগে জব ছাড়লে এখান থেকে সে কোনো এক্সপিরিয়েন্স লেটার পাবে না। সো যখন সে আমাদের এখানে আসলে আমি বললাম যে আপনি 30,000 টাকা থেকে 13,000 টাকা তাহলে তো আপনার আবার 30,000 টাকা থ্রেশহোল্ড পর্যন্ত আসতে তো আপনার আবার 5 বছর সময় লাগবে। হ্যাঁ। তাহলে আগের 5 বছর গেল কই? কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানে কিছু কৌশল আছে, যে কৌশলগুলো অ্যাপ্লাই করে। যেমন ইন্টারভিউতে খুব কমন একটা প্রশ্ন, কি আপনার উইকনেসগুলো কি কি? আমি সেদিন একজন আমার অফিসে মক ইন্টারভিউ দিতে আসছে, তাকে জিজ্ঞাসা করলাম আপনার উইকনেসগুলো কি কি? তো সে আমাকে বলতেছে কি যে আমি শর্ট টেম্পার্ড। আমি বললাম যে এত সত্যবাদী হলে তো হবে না। হ্যাঁ, সত্যবাদী হওয়ার তো একটা লিমিট থাকতে হবে, ঠিক আছে? কৌশলগত উত্তর। হ্যাঁ, তো এই কৌশলগুলো জানা থাকলে দেখা যায় যে এগুলো আর কোনো ইস্যু হয় না। ভাই আমি তখন বলছিলাম যে অনার্স করার কথা, যে অনার্স বা ছাড়া, মাস্টার্স ছাড়া আসলে বর্তমানের আপনি যেটা বললেন যে ইকোসিস্টেমে হচ্ছে যদি টিকে থাকতে হয় তাহলে যেটা উচিত না সেটা অ্যাকচুয়ালি করতে হবে, কিছু করার নেই। বাট আমার ক্ষেত্রে আমি যেটা করেছি যে আমি হচ্ছে স্কুল কলেজ পর্যন্ত পড়ার পরে বা কলেজ পর্যন্ত পড়ার পরে আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করলাম অনার্সে। 2 বছর পড়লাম, 2 বছর পরে হচ্ছে আমার মনে হলো যে আই ডোন্ট থিঙ্ক কম্পিউটার সায়েন্স আমি যতটা এক্সপেক্ট করছিলাম টিচারদের থেকে ততটা আমি পাচ্ছি না। সো আমি ড্রপ আউট হয়ে গেলাম। এখন ড্রপ আউট হওয়ার পরে আমার সব থেকে বড় যে বাধাটা ছিল সেটা হচ্ছে আমি আর কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারছিলাম না, বিকজ আমার সিভিতে আমি কিভাবে কি লিখবো, বিকজ আমি ড্রপ আউট। সো যদি আমার জন্য বা আমার মতো যারা ড্রপ আউট তাদের জন্য আপনি যদি বলতেন যে তারা তাদের সিভিটাকে অ্যাকচুয়ালি স্ট্রাকচার করবে কিভাবে? জবের জন্য অ্যাপ্লাই করতে পারছি না যখন, তখন অ্যাকচুয়ালি একটু পেছন থেকেও হয়তো শুরু করা যেতে পারে। যেমন ধরো তোমার কেস যদি আমি বলি, যদিও তোমার এই যে আলোচনাগুলা প্রত্যেকটা কেস টু কেস ভিন্ন হয়। যেমন ধরো আমি এখন তোমাকে একটা কথা বললাম, এটা আর একজন মানুষের জন্য এই কেস সেম হবে না। আমার তোমাকে প্রথমে বুঝতে হবে যে তোমার আসলে কি কি স্কিল আছে। যেমন ধরো তুমি ডিজিটাল মার্কেটিং পারো, তুমি পড়াতে পারো, তুমি লাইভ ক্লাস নিতে পারো, কোচিং করাতে পারো, এই যে তোমার কিছু স্কিলগুলো জানা আছে। তার মানে কি আমি প্রথমে দেখবো যে তোমার স্কিলগুলো কি কি আছে। এই স্কিলগুলো দিয়ে সরাসরি কোনো কর্পোরেট জবে না গিয়েও আর কি কি অপশন খুঁজে বের করা যায়, এই অপশনগুলো তোমাকে আমাকে খুঁজে বের করে দিতে হবে। বা আমি তোমাকে নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা গাইডলাইন দিব, তোমার খোঁজা তুমি নিজে যে খোঁজো কাজে। দেন ইউ উইল ফাইন্ড যে তোমার আসলে সার্টেন অনেকগুলো অপশন আছে, এবং ওই অপশনগুলো বেছে বেছে তোমাকে তখন যেটা তোমার সঙ্গে বেস্ট স্যুট করে তোমাকে ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে বা ওখান থেকে তোমাকে মানে প্রসিড করতে হবে। আমি হচ্ছে সেটাই করেছি। আমার এই যে আমি যেটা করেছি যে আমি হচ্ছে যেহেতু জব পাইনি, সো আমার কাছে মনে হচ্ছে জবই তো একমাত্র পথ না, অল্টারনেট অপশন কি alternate আছে option সেটা আছে। খুঁজে বের করা। বাট কেউ যদি জবই করতে চায় হ্যাঁ। তখন সে কি করবে? তখন সে শুরু করতে পারে নন পেইড ইন্টার্নশিপ থেকে, যে আমি আমাকে প্রমাণ করতে চাই, ওকে, আমাকে প্রমাণ করতে চাই, আমার পড়াশোনা দরকার নেই, আমার এই ইন্টার পাস পর্যন্ত গেল, আমি এক্সেলের কাজ জানি, পাওয়ার পয়েন্টের কাজ জানি, আমি মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি, আমি সেলসে ভালো, কথা বলতে আমার কোনো জড়তা নাই। এই কয়েকটা হচ্ছে আমার মোটামুটিভাবে আমার এইগুলো হচ্ছে বেসিক স্কিল। এই বেসিক স্কিলকে নিয়ে আমি এখন একটা কোম্পানিতে নন পেইড ইন্টার্ন হিসেবে ঢুকলাম। এখন ধরো আমি এখন নন পেইড ইন্টার্ন হিসেবে ঢুকলাম, মাই পারফরমেন্স ইজ ভেরি গুড। আমি যে কোনো কোম্পানিতে ঢোকার পরে ওই জায়গায় কলিগ টলিগ সবার সঙ্গে খাতির পাতায় ফেললাম। আমার একটা ফ্রেন্ড আছে, তার একটা গল্প যদি বলি, যে সে বুয়েটের থেকে এরকম বুয়েটের নামটা বলাটা ঠিক হয় নাই, বাট বাস্তবতাটা আলটিমেটলি বুয়েটেরই। তো তার থিসিস বা প্রজেক্ট যে ডিসার্টেশন পেপার এগুলো জমা দিয়ে যে ফাইনাল ডিফেন্স দিতে, ডিফেন্স তার দেওয়া হয় নাই। এর আগেই তার এক কোম্পানিতে চাকরি হয়ে গেছে, তাও লেভেল 4 টার্ম 2 এর টার্ম ফাইনাল পরীক্ষার আগে মিডের যে একটা ব্রেক থাকে না, যে পরীক্ষার আগে যে ব্রেক থাকে, ওই ব্রেকের শখ করে সে ইন্টারভিউ দিতে গেছে, ওই জায়গায় তার জব হয়ে গেছে। এখন জব হয়ে যাওয়ার পরে তাকে তো বলছে, ওই এইচআর থেকে বলছে ইমিডিয়েটলি জয়েন করো, পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেলে বলছে যে আমি পরীক্ষাটা দিব, পরীক্ষা দেওয়ার পরে জয়েন করো। এখন পরীক্ষা যখন শেষ হয়ে গেছে তখন থিসিস টিচার তো তাকে নানানভাবে ত্যক্ত বিরক্ত করতেছে। কোম্পানি থেকে সরাসরি বলে দিছে যে আমরা তোমাকে তো ওই অবস্থাতেই তোমাকে সিলেক্ট করছি, কোনো কিছুর দরকার নেই, ও যদি কোনোদিন পাস টাস করায় ওই সময় যে সার্টিফিকেট নিয়ে এসো, কালকে থেকে জয়েন করো আগে। অ্যান্ড হি জয়েন্ট, এবং জয়েন করারও প্রায় 2-2.5 বছর পরে গিয়ে মনে হয় সে সার্টিফিকেট পাইছে, শুরু করে দিছে। তো ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের কোম্পানিতে যে ছেলেটার কথা তোমাকে বললাম, আমি তো
আল্লাহ আল্লাহ মানে ও তো আমাদের কোম্পানিতে যে কাজ করে আমরা তাকে পড়াশোনার সুযোগ দিই, মানে আমাদের কোম্পানিতে কাজ করার পাশাপাশি সে গিয়ে ক্লাসও করে আসে, আজকে সকালেও সে ক্লাস করে আসছে। আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে, মনে হইতেছিল যে ওরে মানে ইউনিভার্সিটি থেকে ওরে বাদ দিয়ে দিক। মানে এই ইউনিভার্সিটিটাই আমার কাছে একটা কাটা মনে হয়, যে এই যে মানে মাঝে মধ্যে সে যে ক্লাসের নামে বা পরীক্ষা এগুলার কারণে যে সে আসতে পারে না, এইটাই আমার কাছে বিরক্ত লাগে। আমার কাছে মনে হয় যে এটা না থাকলে সে পুরো টাইমটা অফিসে দিতে পারলে আমি আরো ভালো আউটপুট পাইতাম। আমার তার ডিগ্রির বিন্দুমাত্র কোনো প্রয়োজন আর নাই। সে যা পারে এবং যা জানে এর পরবর্তী যে জানা এটা বিজনেস রিলেটেড লার্নিং, এগুলো ধাপে ধাপে বিভিন্ন ট্রেনিং বা অনলাইন লার্নিং অফলাইন লার্নিং এর মাধ্যমে এগুলো শিখে ফেলা যায়। একাডেমিক সে কি সাবজেক্ট পড়তেছে কে জানে, ফাইন্যান্স না কি জানি পড়তেছে, মাঝে মধ্যে যে বিজনেস ম্যাথ কি জানি করে, সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত পড়াশোনা, কোনো প্রয়োজন নাই আমার কোম্পানিতে আগামী 100 বছরের যা পড়াশোনা করতেছে তার কোনো কিছু কাজে আসবে না। আমরা ভাই একটু আগে হচ্ছে ভুল নিয়ে কথা বলছিলাম, রাইট? যে সিভির কোন 3টা জিনিস ভুল বা সিভির কোন বিষয়টা থাকা উচিত না সিভিতে, আর একটা বেস্ট সিভি হওয়ার জন্য কোন 3টা জিনিস থাকা উচিত? অ্যাকচুয়ালি একটা বেস্ট সিভিতে টোটাল 4টা জিনিস থাকতে হয়, 3টা না 4টা জিনিস থাকতে হয়। নাম্বার 1, একটা সিভি ওপেন করার সঙ্গে সঙ্গে আমাকে দেখতে পারতে হবে তার স্কিলগুলো কি কি। সিভিটাকে ওপেন করার সঙ্গে সঙ্গে চোখ স্কিলে চলে গেল, স্কিলগুলো দেখে নিলাম যে এই লোকটার কি কি স্কিল আছে। সেকেন্ড, তার অ্যাচিভমেন্টগুলো কি কি। অ্যাচিভমেন্টগুলো কীরকম, যে সাপোজ আমি যদি এই ভাইয়ের কথা বলি, যে সে মাহাদি অ্যান্ড মামুন এই শোতে সে সিনেমাটোগ্রাফার হিসেবে 20টা পর্বে টোটাল সাপোর্ট দিছে, যে 20টা পর্বের টোটাল 80টা ক্লিপ বেরোইছে, যে 80টা ক্লিপ 300 মিলিয়ন ভিউ পাইছিল। দিস ইজ হিজ অ্যাচিভমেন্ট। আমি একটা ব্যবসা যেমন ধরেন মামুন ভাইয়ের ক্ষেত্রে যদি বলি, যে উনি হয়তো আমার কোম্পানির ব্যবসা আমাকে হয়তো উনি লিঙ্কডইনের মাধ্যমে ব্যবসায়িক সাপোর্ট দিচ্ছে, তাহলে লিঙ্কডইনে ব্যবসায়িক সাপোর্ট দিলে ওনারা তো নিশ্চয়ই আমার সঙ্গে যখন জয়েন করছে তখন তো আমাকে প্রথম সে বলছে যে তার সাথে তো আমার একটা আলোচনা হয়েছে যে বর্তমানে আপনার অবস্থা কি, আগামী 6 মাস পরে গিয়ে তার রেজাল্ট কিরকম, যে এখন আমার মাসে লিঙ্কডইনের থেকে ক্লায়েন্ট আসে 50টা, 6 মাস পরে যদি 200 ক্লায়েন্ট আসে তাহলে বুঝতে হবে যে সে ভালো সার্ভিস দিছে। আর সে যদি আমার বগর বুঝে আপনার কন্টেন্টের এই ওই মার্কেটিং দ্যাট ক্যান নট ব্রিং সেলস, মার্কেটিং দ্যাট ডাজন্ট ব্রিং মানি ইজ নট মার্কেটিং, ইট ইজ মাস্টারবেশন। এর ছাড়া মানুষজন যা কিছু বোঝায়, বা এখন তো ঘরে ঘরে যে সমস্ত ডিজিটাল মার্কেটার অ্যান্ড আদার্স এরা যা কিছু বোঝায় সবই বকওয়াস, সবই ফালতু। যে কোনো মার্কেটিংয়ের টাকা খরচ হচ্ছে মানে সেখান থেকে টাকা আসতে হবে। আমাদের দেশের মার্কেটাররা কি করে, আপনাকে প্রথমে কয়েক মাস টাকা বার্ন করতে হবে। টাকাটা বার্নটা আমি করবো কোথা থেকে যদি টাকা না আসে? এটার অ্যান্সার তারা কেউ দিতে পারে না, ঠিক আছে? সো এই জায়গাগুলোতে গ্যাপ থাকে। আচ্ছা, এই কথাগুলো একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, বাট মূল আলোচনাটা যেটা সেটা হচ্ছে যে কোম্পানিতে আগের অবস্থা এবং পরের অবস্থা, এই যে চেঞ্জটা হচ্ছে একজন মানুষের অ্যাচিভমেন্ট। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার কীরকম, ওই যে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ডিজিএম, এজিএম, জিএম, সিও, ডিরেক্টর, এই যে মানুষের যে ক্যারিয়ারের যে গ্রোথ প্যাটার্নটা এটা থাকতে হবে। 4 নাম্বার যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ট্রেনিং। পাশাপাশি 2টা সিভি আছে, একটা সিভিতে একজন মানুষের দেখলাম 10টা ট্রেনিং করা, আর একটা সিভিতে দেখলাম তার কোনো ট্রেনিং করা নাই। কাকে ইন্টারভিউতে কল করব? ফর শিওর যার সিভিতে প্রশিক্ষণ আছে। তো প্রশিক্ষিত এর বিপরীত শব্দ যদি আমি অশিক্ষিত ধরি, তাহলে আলটিমেটলি প্রশিক্ষিত মানুষই তো অপরচুনিটি বেশি পাবে। সো দিস আর দ্য 4 কি পয়েন্টস যেটা কিনা রিক্রুটাররাও চেক করে, এবং এটার মাধ্যমে ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বাড়ে। এবং আরেকটা জিনিস এই জায়গায় একটু বলে রাখি, আমি আমার লাইফে এরকমও পাইছি 17 বছরের এক্সপিরিয়েন্স, সিভিতে কোনো এক্সপিরিয়েন্স নাই, মানে সিভিতে কোনো অ্যাচিভমেন্ট উল্লেখ করা নাই। ওয়ারাস 9 বছরের এক্সপিরিয়েন্স সিভিতে 1.5 পেজের বা 2 পেজের যতটুকু কন্টেন্ট লেখা আছে এর ভিতরে না হলেও 10-12টা অ্যাচিভমেন্ট দেওয়া। এই 9 বছরের এক্সপিরিয়েন্সে সে 17 বছরের এক্সপিরিয়েন্সের চাইতে বাড়তি বেতনে জব পাইছে। সিভির পেজের কথা যেহেতু আমরা আসলাম, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, যে এটা আপনি হয়তো এর আগেও আনসার করেছেন অন্যান্য পডকাস্টে বা অন্যান্য ইন্টারভিউতে, যে সিভি অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড
কত পেজের মধ্যে? বাংলাদেশের প্রেক্ষাপটে 2 পেজে হতে হবে, আর ইউএসএ, কানাডা, ইউকে এই সমস্ত জায়গায় পাঠাতে গেলে 1 পেজে হওয়া ভালো। Okay, তাহলে যার হচ্ছে ধরুন আপনার 20 বছরের এক্সপিরিয়েন্স, সে তার এক্সপিরিয়েন্সটাকে কিভাবে স্ট্যাক করে এক পেজে নিয়ে আসবে? জি, ওইভাবে 1 পেজে, মানে 1 পেজে না 2 পেজে, বাংলাদেশের প্রেক্ষাপটে 2 পেজে, দেশের বাইরে হলে 1 পেজে। হ্যাঁ, এটাকে 2 পেজে আনতে হবে, এবং 2 পেজে আনার ক্ষেত্রেই তো তোমার সেই মানে মুনশিয়ানাটা, যে তুমি আসলে কোনটা রাখবা কোনটা না রাখবা। এখন মনে করো তোমার অ্যাচিভমেন্ট কি, তুমি যদি এখন বলো যে আমি ক্লাস 2 তে থাকতে বিস্কুট দৌড় প্রতিযোগিতায় 2য় স্থান অধিকার করে একটি কাপ এবং একটি প্রিজ পেয়েছিলাম, সেটাও যদি তুমি অ্যাড করতে চাও তাহলে তো বিপদ, এভাবে তো অ্যাড করা যাবে না। যেটা রেলিভেন্ট সেটা অ্যাড করতে হবে। হ্যাঁ, এমনিতে হচ্ছে বাংলাদেশ এন্ডে আমরা যদি বলি সিভি নাকি পোর্টফোলিও, কোনটা বেশি রিলেভেন্ট বা কোনটা বেশি দরকার? জবের জন্য রেজুমে দরকার, আর পোর্টফোলিও আর প্রোফাইল এবং পোর্টফোলিও, এখানে আরো দুটো টার্ম আছে। পোর্টফোলিও কিরকম, যে যেমন ধরো মাহাদির কাছে আমি এখন, বা আপনার কাছে আমি এখন আপনার পোর্টফোলিওটা চাইলাম, তাহলে পোর্টফোলিওটা কি, ধরেন আপনি 10টা কোম্পানির জন্য কাজ করছেন এই পর্যন্ত, 20টা কোম্পানির জন্য কাজ করছেন, তাইলে আমার কোম্পানি নাম্বার 1, ধরেন আমার একটা কোম্পানি কর্পোরেটাস, সো আমার কোম্পানি লিঙ্কডইনে আপনি সাপোর্ট দিচ্ছেন, সো আমার লিঙ্কডইনে আপনি কি সাপোর্ট দিচ্ছেন, আমি যখন আপনার হাতে আমার কোম্পানির লিঙ্কডইনের পেজটা তুলে দিয়েছি, তখন লিঙ্কডইন পেজে ফলোয়ার্স ছিল 5,000, এটাকে আপনি 50,000-এ নিছেন। পেজের মাধ্যমে আমার আগে দিনে লিড আসতো 17টা, এখন লিড আসে দিনে 300-র বেশি, এটা একটা অ্যাচিভমেন্ট। আগে আমার লিঙ্কডইন যে চ্যানেলটা, এই চ্যানেলটার মাধ্যমে 60,000 টাকা সেল আসতো, এখন এই চ্যানেলের মাধ্যমে 4 লক্ষ টাকা সেল আসে, এটা একটা অ্যাচিভমেন্ট। তাহলে এইটা গেল কর্পোরেট টাস্কের জন্য। এরপরে ধরেন আরেকটা, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, এই যে 25টা কোম্পানি, এই 25টা কোম্পানির ব্যানারে আপনার সেপারেটলি প্রত্যেকটা কোম্পানিতে আপনার কন্ট্রিবিউশন কি ছিল, এই জিনিসটা দিয়ে যে ডকুমেন্টটা রেডি করা হবে, দ্যাট ইজ কল্ড ইওর পোর্টফোলিও। আন্ডারস্ট্যান্ড ভাই। আমরা আসলে যদি নরমালি অনেক ক্ষেত্রে হয় যে সিভিতে সব সময় সত্যি কথা লেখে না সবাই, তো কেউ যদি আসলে সিভিতে সব সত্যি কথা লিখে দেয়, এইটা কি আসলে ভালো সিদ্ধান্ত কিনা? হ্যাঁ, ভালো সিদ্ধান্ত, আমার মতে ভালো সিদ্ধান্ত। আহ, আমি অ্যাকচুয়ালি মিথ্যার আশ্রয় নেওয়ার পক্ষে না। আমি মনে করি যে যার যেরকম মানে যার যেরকম যতটুকু যে যোগ্যতা দক্ষতা যা আছে সেটা নিয়েই যাওয়া ভালো। তবে ওই যে যেটা বললাম যে কৌশলগত, এখন কাউকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে জিজ্ঞাসা করা হলো তোমার উইকনেস কি, তুমি বললা যে আমি অল্পতেই রেগে যাই, বা আমি বাড়ি গিয়ে বউ পিটাই, এই ধরনের কোনো কথাবার্তা তো বলা যাবে না। হ্যাঁ, এত সত্যিবাদী হওয়া যাবে না, ঠিক আছে। আবার কি হলো যে আহ, আপনার একটা উইকনেস কি, আমি বিক্রির প্রয়োজনে দোকানদারদের সাথে মিথ্যা কথা বলতে পারি, এত সত্যবাদী তো হওয়া যাবে না। হ্যাঁ, তো এই সমস্ত জায়গাতে কৌশল অবলম্বন করতে হবে। কৌশল অবলম্বন কিরকম, যে ধরো তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার উইকনেস কি, তাহলে তোমার উইকনেসটা কিরকম, যে তুমি বিভিন্ন জায়গায় অনলাইনে ট্রেনিং করাতে পারো, কিন্তু তুমি অফলাইনে কখনো 200-500 লোকের সামনে দাঁড়িয়ে কথা বলো নাই। সো ফর লাস্ট কাপল অফ মান্থস ইউ আর প্র্যাকটিসিং হাউ টু টক ইন ফ্রন্ট অফ ম্যাস পিপল, এটা নিয়ে তুমি কাজ করছো এবং এটা তুমি অলরেডি কাটিয়ে উঠছো, এটা তুমি একটা প্রশিক্ষণের মধ্যে আছো, এবং আশা করা যায় এটা আগামী 2 মাসের মধ্যে শেষ হয়ে গেলে তোমার এটা মানে তুমি খুব মানে এই ব্যাপারটাতে তোমার যে প্রবলেমটা ছিল এটা তুমি কাটিয়ে উঠতে পারবা। তোমার উইকনেস কি, আমি সেলসে কাজ করি, আমার সব কিছু ভালো, বাট আমার কাছে মনে হতো যে আমি মনে হয় রিপোর্টিং এবং ডকুমেন্টেশনে একটু কাঁচা ছিলাম, ফর হুইচ আমি গত 3 মাস আগে একটা এক্সেলের কোর্সে ভর্তি হয়েছি, যেটা করার মাধ্যমে আমি এখন ড্যাশবোর্ড, ভিলুকআপ এবং আরও বিভিন্ন রকমের ফর্মুলা ইউজ করা, এগুলো আমি এখন শিখে গিয়েছি, যেটা আমার কোম্পানিতে অলরেডি আমি ভ্যালু অ্যাড করতে পারছি, এবং পুরোপুরিভাবে শেষ হয়ে গেলে আপনার কোম্পানিতে এসেও আমি অনেক ভালো ভ্যালু অ্যাড করতে পারবো। তো তার মানেটা কি দাঁড়ালো, এইটাকে বলা হয় হচ্ছে, এটা কিন্তু মিথ্যা না, মিথ্যা না, সত্য, কিন্তু কৌশল। আবার হাড়ির খবরও বললাম না, এগুলোকে বলা হয় কৌশল। তো কৌশল তো অবলম্বন করতেই হবে, কৌশল অবলম্বন করাতে তো দোষের কিছু নাই, কিন্তু মিথ্যা বলাটা তো ভালো আমি ফিল করি না, এই আর কি। এবং বাংলাদেশে এখন এরকম অনেক ক্ষেত্রে হয়, কিরকম, যেমন ধরো 7-8-10 বছর জব করে ফেলছে, এখন ধরো 7 বছরের জব করছে 12টা, এবার কোনটা রাখবো আর কোনটা রাখবো না, এইটা কাটে ওইটা ইয়া করে, এইটা কাটে ওইটা ইয়া করে। এখন এগুলো তো আবার একটা কোম্পানিতে কেউ যখন জবে ঢুকে যায় তখন তো ধরা পড়ে যায় কিরকম, যে 8টা-10টা কোম্পানিতে জব করার পরে কেউ ইন্টারভিউতে হয়তো ইমপ্রেস করতে পারলো, কারণ তার তো ডকুমেন্ট ভুল, আমি তো ওখান থেকে ধরতে পারছি না, কিন্তু এটা তো কয়েকদিন পরে ধরা পড়ে যাবে, তখন কিন্তু আলটিমেটলি সে ওই চাকরিটাও হারাবে। সো এটা বোঝা উচিত।
ভাই একটা সিভি সারা জীবন রাখা সম্ভব না? কেউ যদি একবার বানায়? না না না, অবশ্যই না। তাহলে অবশ্যই আপডেট না। করলে হচ্ছে কেন আপডেট করতে হবে আর কতদিন পর পর অ্যাকচুয়ালি আপডেট করা উচিত? প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করার আগেই তো তোমাকে সার্টেন কিছু জিনিস চেঞ্জ করে পাঠাতে হবে। তুমি তো একই জিনিস সব জায়গাতে পাঠাতে পারবা না। তুমি একই সিভি দিয়ে, যেমন ধরো তুমি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছো, ওখানে হয়তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা একটু বেশি চাচ্ছে, আরেক জায়গাতে হয়তো গুগল অ্যাডসটা একটু বেশি চাচ্ছে। এখন তোমার কাছে ডকুমেন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটার পদে বানানো, এটাকে তো তোমাকে প্রত্যেকবার মডিফাই করতে হবে। গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মামুন ভাইয়ের যদি বলি, এখন মামুন ভাইয়ের 37টা ক্লায়েন্ট, আগামী বছর গিয়ে তো মামুন ভাই 57টা ক্লায়েন্ট হতে পারে, তো বাকি 20টা অ্যাড করতে হবে না? এটা বছর বছর কেন, এটা তো মানে যখনই একটা নতুন কাজ আসে তখনই ওটা অ্যাড করা উচিত, আদারওয়াইজ তো তুমি এটা হারায় ফেলবা। কয়টা ইউনিভার্সিটিতে সেশন নিতে গেছো? 12টা ইউনিভার্সিটি। 12টাই গুনে গেতে রাখছেন? ঠিক, হ্যাঁ ভাই, বেশি না। আমি হচ্ছে গতকালকে আমার চিটাগং ইউনিভার্সিটিতে ইনভাইটেশন আসছে, হুম। সো ওদেরকে জানানোর জন্য আমি গুনছি আর কি, যে হ্যাঁ হ্যাঁ। দেখলাম 12টা কভার দিচ্ছে, এটা কি অনলাইন অফলাইন মিলিয়ে? অনলাইন অফলাইন মিলিয়ে। আচ্ছা, এই যে 12টা উনি যে কাউন্ট করলো, উনি যে কাউন্ট করলেন, এই সংখ্যাটা তো খুব জরুরি। এটা যদি উনি কাউন্ট না করতেন, কয়টা গেছি মনে নাই। মেজরিটি ক্ষেত্রে আপনার মনে থাকে না, আমার দরকার ছিল তখন দেখে তো- আমি। তখন তো ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে, তখন তো আপনার ইনফরমেশন গুলো হারিয়ে যাবে, তাই না? এখন আপনাকে আপনাকে আমি কাজ দিব, আপনি যে লিঙ্কডইন নিয়ে আমার সঙ্গে কাজ করবেন, আপনার ক্রেডিবিলিটি কি? তখন আপনি বলবেন যে শুধু এর বাইরেও আমি 12টা ইউনিভার্সিটিতে পড়াই। আবার রে 12টা ইউনিভার্সিটিতে পড়াই বলা, এই কথা বলার সাথে সাথে তো মনে করেন ফি 5,000 টাকা আরো বাড়লো। ক্রেডিবিলিটি। হ্যাঁ, ক্রেডিবিলিটি, হ্যাঁ, অথরিটি বলে এটাকে, যে অথরিটি ক্রিয়েট করা। তো এইগুলো যদি আপনার সঠিকভাবে, যদি এগুলো আপনার গোছানো না থাকে, আরেকজনের জায়গায় যদি আপনি কইতেই না পারেন, হ্যাঁ, আবার যদি আপনি জিনিসটাকে যদি বলেন যে আমি বাংলাদেশে 2000+ লিঙ্কডইন এক্সপার্ট তৈরি করছি প্রশিক্ষণ দিয়ে, বাবা রে 2000 লোক তৈরি করছে না জানি কি, এই 2000 লোক তৈরি করাতে তো তার বেতন আরো 2000 টাকা বেড়ে গেল। True. কিন্তু এটা যদি আপনি কাউন্ট না করতেন, এটা যদি আপনি হিসাব না রাখতেন, আপনি একটা সার্টেন টাইম পরে গিয়ে অবশ্যই 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 ভুলে যেতেন। ডেফিনেটলি ভাই। সো আমি আসলে দেখতেছিলাম যে আমরা আসলে লাইফে অনেক কিছু করি, ঠিক ভুলে আছে, জাস্ট শুধুমাত্র এই Documentation জিনিসগুলো নাই। ডকুমেন্টেশন থাকে না দেখে আমরা ম্যাক্সিমাম জিনিস ভুলে যাই। তাহলে ভাই আমরা হচ্ছে এতক্ষণ যে কথাবার্তা বললাম, সো ওইটার একটা আমি সামারি দাঁড় করাইতে পারি যে একটা সিভি দিয়ে অ্যাকচুয়ালি সব প্রতিষ্ঠানে বা সব কখনোই না। কোম্পানিতে হচ্ছে অ্যাপ্লাই করা উচিত না। এন্ড হচ্ছে গিয়ে যেটা প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করার আগে আমার হচ্ছে ওইখানে যে রোলটা আছে ওইটার উপর বেস করে আমাদের মডিফিকেশন করতে হবে। সো ভাই এই জায়গায় এখন যদি বলি আমি অনলাইনে ক্যানভা, সো একটা ওয়েবসাইট বা টুল, সো সেখানে তো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায়, তো কেন আসলে মানুষ সেটা ইউজ করবে না বা করে না? বিকজ ক্যানভা তো আলটিমেটলি একটা ফ্রি জিনিস, এবং ওখানে গিয়ে তো তোমাকে তোমার ইনফরমেশন পুট করতে হয়, কিন্তু কোন ইনফরমেশনটা তুমি পুট করবা এটা তোমাকে কে জানাবে? আমাদের কিছু কিছু মানুষের প্রশ্নটা এরকম অদ্ভুত হয়ে যায়, যেমন ধরো এখন চ্যাট জিপিটি চলে আসছে, গুগল চলে আসছে, তাহলে আমার বাচ্চাকে তো গতকালকেও স্কুলে বেতন দিয়ে আসলাম 18,000 টাকা, পড়ায় কি? এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এই তো পড়ায়। তাহলে এটা কি চ্যাট জিপিটিতে ছিল না? তাহলে স্কুলগুলো থাকার কি দরকার? স্কুল বন্ধ করে দিয়ে চ্যাট জিপিটি দিয়ে স্কুল চালাক। কলেজ থাকার কি দরকার? ইউনিভার্সিটি থাকার কি দরকার? কোনো কিছুই তো তাহলে থাকার কোনো দরকার নাই, যেহেতু চ্যাট জিপিটি তোমার কাছে আছে, ক্যানভা তোমার কাছে আছে। বাট সব কিছুই থাকার প্রয়োজন আছে। বর্তমান সময়ে হিউম্যান টাচ, হিউম্যান রিলেশনশিপ, এগুলো হচ্ছে সবচেয়ে রেয়ার জিনিসগুলোর ভেতরে একটা। সো ক্যানভা ক্যান নট গাইড ইউ যে তোমার কোন ধরনের জব করা উচিত, তোমার কোথায় কোথায় চেঞ্জ করা উচিত, তোমার ক্যারিয়ার প্ল্যানিংটা কেমন থাকা উচিত। হ্যাঁ, করতে পারে, কিন্তু তারপরেও তো মানুষ হিউম্যান টাচ চায়, হিউম্যান রিলেশনশিপ চায়, রাইট? হ্যাঁ, যেমন এআই গাইড করতে পারবে, এআই সিভি লিখে দিতে পারবে, এআই অপটিমাইজ করতে দিতেই পারবে, পারে, কিন্তু দিতেই পারে, কিন্তু এআই তোমার হিউম্যান টাচটা দিতে পারবে। হিউম্যান টাচ দিতে পারবে না। এবং হিউম্যান টাচ ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ থিং। সামনের দিনগুলোতে এটা আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এবং সামনের দিনগুলোতে এটা আরো এক্সপেন্সিভ হয়ে যাবে। কোনটা? হিউম্যান টাচ, হিউম্যান রিলেশন মেনটেন করা, ঠিক আছে? সো চ্যাট জিপিটি আসুক বা যারাই আসুক না কেন, এই যে মানে ক্যারিয়ার কাউন্সিলিং, 1-to-1 কোচিং, তুমি তুমি তোমার তোমার লাইফে তোমার অ্যাচিভমেন্ট কি? কতজন মানুষ তার অ্যাচিভমেন্ট বলতে পারে? আবার কতজন মানুষ চ্যাট জিপিটিকে ওই পরিমাণ প্রম্পট কমান্ড দিয়ে তার অ্যাচিভমেন্ট বের করে আনতে পারবে? দেয়ার শুড বি সামওয়ান যে তাকে কিনা
স্টেপ বাই স্টেপ গাইডলাইন করবে। এখন আমাদের অবস্থা হয়েছে কি, ওই যে শুক্রে 8 দিন চ্যাট জিপিটি পাইছি। এখন মামুন ভাইকে যদি আমি বলি, মামুন ভাই লিঙ্কডইন এক্সপার্ট। এখন আমি হচ্ছে গিয়া ওই যে শুক্রে 8 দিনের এক্সপার্ট। এখন আমি যদি বলি আমার চ্যাট জিপিটি কি, হে চ্যাট জিপিটি আমার লিঙ্কডইন প্রোফাইলে কি লিখবো আমাকে লিখে দাও, তখন চ্যাট জিপিটি আমাকে কিছু একটা লিখে দিল। হে চ্যাট জিপিটি আমার এখন একটা পোস্ট করতে মন চাচ্ছে, আমি কি পোস্ট করব, আমাকে 2টো পোস্ট লিখে দাও। বাংলাদেশের বা অধিকাংশ মানুষই যারা চ্যাট জিপিটি নিয়ে বেশি লাফায়, তাদের মেধা দৌড়েই পর্যন্তই। এবং এটার মাধ্যমে এই ধরনের আজগুবি টাইপের প্রম্পট দেওয়ার মাধ্যমে চ্যাট জিপিটি তোমাকে এমন জিনিস দিবে যেটা তোমার আরেক দিকে যে নিয়ে যাবে, মানে তুমি যাইতে চাইতেছো কক্সবাজার, উঠাই দিবে রংপুরের বাসে, সকালে যেয়ে দেখবো রংপুরে নেমে গেছো, তোমার কক্সবাজার আরো দূরে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা মামুন ভাই আমি কি ভুল কিছু বলছি বলেন? এটা ট্রু। এই যে মেধা খাটিয়ে যে প্রম্পট দেওয়া, এটা তো বাংলাদেশের মানুষ পারেও না, এবং এটার জন্য আরো ডিপ স্টাডি দরকার। এটা Deep এরকম study দরকার। ভাষা টাইপের, মানে ভাষা আতখাতখা নলেজ দিয়ে এটা হয় না। মানুষের কেন ট্রেনিং করা দরকার? প্রত্যেক মিনিটে ইউটিউবে 500 ঘন্টার কন্টেন্ট আসে, রাইট? লিঙ্কডইন নিয়ে যদি আমি এখন ইউটিউবে যাই, আমি যদি এখন এখান থেকে ইউটিউবে যাই এবং লিঙ্কডইন নিয়ে কি পরিমাণ কোর্স আছে সেগুলো যদি আমি এখন ঘেটে দেখা আরম্ভ করি, তাহলে না হলেও আমি লক্ষাধিক ঘন্টার কোর্স পাবো। ট্রু। তাহলে লক্ষাধিক ঘন্টার কোর্স দেখে আমার নিজের লিঙ্কডইন প্রোফাইল নিজের বানানোর টাইম আছে? নাই। আই নিড প্রফেশনালস। আমি লিঙ্কডইনে কিভাবে মার্কেটিং করতে হয় এটা নিয়ে কোর্স আছে না, আমি তো কোর্স করতে যাবো না রে ভাই। আমার দরকার হলে আমি মামুন ভাইয়ের কাছেই যাব, মানে এত কোর্স করার দরকার নেই। ও কোর্স করছে, সে 10টা কোর্স করে সে ছোট ছোট ইনফরমেশনগুলোকে, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা জরুরি এগুলোকে অ্যাকুমুলেট করে সে আমার জন্য যেটা বেস্ট প্রেজেন্টেশন আমাকে গুছিয়ে নেবে, আমি তাকে একটা রিমুনারেশন দিব, সে আমাকে প্রেজেন্টেশনটা দিবে, আমি এখান থেকে বেনিফিটেড হব। তাহলে সিভি রাইটিং বা আমি ধরলাম সিভি রাইটিং এর কথাই, তাহলে সিভি রাইটিং একটা স্কিল যদি হয় তাহলে সেটা শেখার লাইক প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই, সেটা হচ্ছে জাস্ট প্রফেশনালদের করাবো, রাইট? প্রয়োজন নাই। হ্যাঁ অবশ্যই না, প্রয়োজন নাই। আবার কারো যদি ওরকম অঢেল সময় থাকে, যেমন সিভি রাইটিং এর উপরেও ইউটিউবে গেলেই তো তুমি হাজার লক্ষাধিক ঘন্টার কন্টেন্ট পাবা। এখন তুমি শেখা আরম্ভ করো, ক্লাস করা আরম্ভ করো। এখন তোমার যদি সময়ের ওরকম কোনো মূল্য নাই থাকে, যেমন কারো যদি 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে, একটা সিএক্সও লেভেলের লোক, একটা জিএম টপ কর্পোরেট প্রফেশনাল যারা, বা একটা প্রফেশনাল জবে এক জব থেকে আরেক জবে যারা ভালো বেতনে জব সুইচ করতে চাচ্ছে, এই ধরনের মানুষ যারা আছে, তাদের কি এরকম ধরো 1 লক্ষ ঘন্টার ভিডিও দেখে তার নিজে সিভি নিজের আপডেট করার টাইম আছে? টাইমই তো নাই তার। আবার মনে করো যে ভিডিও দেখতে বসলো, যেমন ধরো যে ওয়াজ দেখতে বসলো আমেরিকান হুজুরের, ঠিক আছে, তারপরে আমেরিকান হুজুরের ওয়াজ দেখে সেটা যদি বাংলাদেশের জব মার্কেটে সেই ওয়াজের আমল যদি বাংলাদেশে করতে যায়, তাহলে অবস্থাটা কি হইতে পারে? তাহলে ওই ওয়াজ দেখে সময় নষ্ট না করাই বরঞ্চ উত্তম, যে জায়গায় বাংলাদেশের আলাদা ওয়াজের ওয়াজ করার লোক আছে আর কি। এটা আমার মনে হয় যে এটা লাইক একটা পোর্টফোলিও তৈরি করার মতো, যে নিজের পোর্টফোলিও তৈরি করতে পারার মতো একটা ইয়ে, বা একটা ওই যে আপনি একটু আগে যেটা বললেন যে লাইক আমরা যদি একটা স্টেটমেন্ট লেটার লিখতে চাই অথবা একটা কভার লেটার লিখতে চাই, এটার মতো আই থিংক সিভি রাইটিংটাও আই বিলিভ যে প্রত্যেকের শেখা উচিত। নিজেকে নিজে প্রশ্ন করা যায় না, নিজেকে নিজে প্রশ্ন করা যায় না। দেয়ার শুড বি সামওয়ান হু উইল আস্ক ইউ কোয়েশ্চেন্স, তখন তোমার ভেতর থেকে কথা বেরিয়ে আসবে। একজন ফুটবল প্লেয়ার জানে যে তার কি করতে হবে, তারপরেও তার একজন কোচ থাকে, তাকে জিজ্ঞাসা করে যে আজকে এমনি দৌড়াইছিলা, তাহলে তোমার ওই দৌড়টা দৌড়াইতে গেলে তোমার কত কিলোমিটার বেগে দৌড়ানো উচিত, অ্যান্সারটা সেই দেয়। তোমার অ্যান্সার তুমিই দিবা, তুমি যে কয় জায়গায় কাজ করছো, কি কাজ করছো না করছো তুমিই দিবা, কিন্তু তোমাকে ওই কোয়েশ্চেন না করলে তোমার ওই চিন্তা তো আসবে না। এখন তোমরা যদি আমাকে পডকাস্টে ডেকে নিয়ে আসছো, আমাকে ডেকে আইনা যদি বলো যে ভাই কোনো হোমওয়ার্ক টোমওয়ার্ক কিছু নাই, আল্লাহর নামে চলিলাম পরিবহন, হ্যাঁ আপনি বলা আরম্ভ করেন, মাইক এদিক দিয়েও আছে ওদিক দিয়েও আছে, রেকর্ড হয়ে যাবে, তাহলে এইটার আউটপুটটা কি হইতো? আর এই যে তোমরা যে প্রশ্ন করছো, এই প্রশ্নগুলো না করে কি এই শো তোলা সম্ভব? না, অবশ্যই না।
তাহলে প্রশ্ন যদি তোমাকে না করি, আমি তোমাকে এখন 100 প্রশ্ন করতে পারবো যেটার মাধ্যমে তোমার যা পোর্টফোলিও তা আগের তুলনায় অন্ততপক্ষে 3 গুণ ইমপ্রুভমেন্ট করানো পসিবল। এই প্রশ্ন তুমি নিজেকে করতে পারবা না। মানুষ নিজেকে প্রশ্ন করতে মানে পারে না। নিজেকে ওই প্রশ্ন করে, হ্যাঁ আমি কোম্পানিতে কি অ্যাচিভমেন্ট করছিলাম, কি সেল করছিলাম, আগের তুলনায় ওটা কি করছিলাম, ওই করছিলাম, এটা করছিলাম, ওটা করছিলাম। অ্যাকচুয়ালি এই এটা এই চিন্তা এই নিজের মাথা মোটিভেশন থেকে আসে না। এই motivation-টাও মোটিভেশন আসে। আমাদের, হ্যাঁ So, motivation যখন- নেই। যেমন ধরো আমি আমি তোমাকে আরেকটা এক্সাম্পল আমি এতটুকু পর্যন্ত আসছি হচ্ছে একটা কাজ করে, সেটা হচ্ছে প্রশ্ন করা। তুমি যদি হ্যাঁ। আমাকে প্রশ্ন না করতাম তাহলে আমি এতটুকু পর্যন্ত আমি আসতে তোমাকে পারতাম না। আরেকটা জিনিস বলি, ওজন কমানোর জন্য কি করা দরকার? 2টা কাজ করা দরকার। এক হলো খাওয়া কমাও, এক্সারসাইজ করো। আর কোনো হ্যাক্স আছে আমারে বুঝাও। তাইলে জিম ব্যবসা কেন? তাতে জিম ব্যবসা বন্ধ হয়ে যাওয়া উচিত। Right. কারণ কাজ তো 2টা, খাওয়া কমাবা আর একটু দৌড়ঝাঁপের মধ্যে থাকবা। আর তাহলে এত জিমের কোনো দরকার আছে? এত জিমের তো তাহলে কোনো দরকার ছিল না। এত ফিটনেস কোচের কোনো দরকার ছিল? কোচেরই তো কোনো দরকার ছিল না। ক্রিকেট খেলা ভালো করার জন্য কি হয়েছে? বল জোরে মারো, বাড়িও জোরে দাও, এর বাইরে আর কিছু আছে? ক্রিকেট খেলায় এত কোচ টোচ কাউরে দরকার আছে? বাড়িটা জোরে দিবা বইলেই তো দিলাম আমি, আর কোনো সিক্রেট আছে? তো বাড়ি তো তুমি জোরে দিতে পারতেছো না। রেফারেন্স দিলে কি হচ্ছে সিভি আরো শক্ত হয় কিনা, বা ধরেন এরকম যদি কেউ থাকে যে আমার রেফারেন্স দেওয়ার মতো কেউ নাই, যেমন আমরা অনেক ক্ষেত্রে যেটা দেখছি যে আমি যখন আমার প্রথম জবে যাই তখন হচ্ছে আমার জবে মানে আমার সিভিতে রেফারেন্স দেওয়া লাগবে। সো আমি যেটা করছি, আমার ইউনিভার্সিটির 2জন টিচারকে হচ্ছে অ্যাপ্রোচ করছি যে স্যার আমি হচ্ছে গিয়ে যেটা আমার সিভি বানাচ্ছি, সো আপনাদের রেফারেন্স দিলাম। সো আমি হচ্ছে ওই টাইমে রেফারেন্স দিচ্ছিলাম। বাট মেইন টাইম সামনে হচ্ছে মানে এরকম কয়েক বছর পরে এরকম আমার অনেক ছোট হয়ে আছে ভার্সিটিতে পরে। সো You ওরা became যখন the reference. হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, এটাই তো নিয়ম, এটাই নিয়ম। প্রথম দিকে হয়তো একটু থাকতে পারে, ভবিষ্যতে আর দরকার নেই। এখানে হচ্ছে আমাকে একটা প্রশ্ন এরকম করছিল যে ভাই ধরেন আপনার ছোট ভাইদের আপনি পরিচিত ছিলেন, দ্যাটস হচ্ছে গিয়ে এটা তারা খুব ফ্রিলি আপনার রেফারেন্স ইউজ করছে, বাট এরকম যদি কেউ থাকে যে যাদের অ্যাকচুয়ালি রেফারেন্স দেওয়ার মতো কেউ নাই, সো তারা কি করবে? কিছুই করবে না, বসে থাকবে। একটা মানুষ 4 বছর পড়াশোনা করার পরে তার যদি 2টা বড় ভাইয়ের সঙ্গে যদি পরিচয় না থাকে, তাহলে তার কিছুই করার দরকার নেই, তার বসে থাকাই উত্তম। ঠিক আছে? একটা মানুষ দেখো, যেমন ধরো যে মানুষটা নামাজ পড়ে, তার তো দিনের মধ্যে 5 বার, যদি যেমন ধরো তুমি নিচে নেমে মসজিদে নামাজ পড়তে যাচ্ছ দিনে 5 বার করে, তোমার 5 বারে যদি 5টা লোকের সাথেও পরিচয় হয়, তাও তো তোমার বছর শেষে 1500 লোকের সাথে পরিচয় হবে, স্টেডিয়ামেও জায়গা দিতে পারবা না, এরকম অবস্থা, তাই না? এখন ব্যাপার হচ্ছে যে তুমি 4 বছর একটা ইউনিভার্সিটিতে কোর্স ওটা কি, একটা বড় ভাইও তোমার পরিচিত নাই, কেউ কারো নাম ইউজ করবা এরকম কেউ নাই, তাহলে বোঝো যে পড়াশোনা কতটা অখাদ্য মানে অপ্রয়োজনীয় একটা জিনিস। একটা মানুষের সঙ্গে তুমি সম্পর্ক করো নাই তোমার 4 বছরে, একটা নেটওয়ার্কিং এর কিছু নাই, তুমি দুটো এমন তো না বলে নাই যে তুমি ওই ভোটে দাঁড়ানোর মতো যে 2000 লোকের ভোট নিয়ে আসো, সেটা তো তোমারে বলা হয় নাই। দ্যাট মাইট বি ডিফিকাল্ট। মাত্র 2জন লোক, তোমার ইউনিভার্সিটির একটা সিনিয়র আর টিচার একজন, 2-4-5 জন তো নেটওয়ার্ক নাই। করা উচিত। করা উচিত। তাহলে এটা হতে পারে একটা ক্ষেত্রে যে তোমার ভার্সিটিতে তোমার সাবজেক্টে তুমি প্রথম ব্যাচ, তুমি একমাত্র ব্যক্তি। তুমি একমাত্র একমাত্র ব্যক্তি, ব্যক্তি। তাহলে না, তাও তো তোমার টিচার আছে, সেখান থেকে তো তুমি পারবা করতে। যেমন বাংলাদেশের একটা ইউনিভার্সিটিতে আছে এরকম একটা ডিপার্টমেন্টে 4 জন স্টুডেন্ট, তাদের জন্য 12 জন ফ্যাকাল্টি, আমি নাম বলতেছি না, ঠিক আছে? So, আছে এরকম, যাই হোক। তো ভাই নরমালি হচ্ছে ফ্রিল্যান্সার, এরপর হচ্ছে সোলোপ্রেনারশিপ, অথবা হচ্ছে যারা উদ্যোক্তা, তাদের কি আসলে সিভি লেখার প্রয়োজন আছে তাদের কিনা, প্রোফাইল বা করার প্রয়োজন আছে, সামনে কি প্রয়োজন পড়তে পারে কিনা? আপনারা কি এই রিলেটেড কোনো কাজ করেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা মরা মানুষেরও সিভি লিখছি। মরা মানুষের সিভি? Seriously? হ্যাঁ, জিজ্ঞেস করো যে মরা মানুষের হ্যাঁ, সিভি how, কিভাবে how, লিখলাম। হাও মরা মানুষের সিভি কিরকম, এগুলো আবার প্রচার করলে কি হয় কে জানে। যেমন ধরো যে অনৈতিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার মানে অনৈতিকভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেওয়ার জন্য, ধরো তোমার বাবা মারা গেছে আরো আগে, এখন দল ক্ষমতায়, এখন তোমার বাবা মারা যাওয়াকালীন সময় কি কি কাজ করে রেখে গেছিল, সরকারি কিছু বেনিফিট পাওয়ার জন্য তুমি তোমার সেই 10 বছর আগের মৃত বাপের পোর্টফোলিও বানাইতেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা ইয়েস, বুঝতে নাও আই গট পেরেছি। ইট। Yes, হ্যাঁ, yes, yes, now I got clear, it. Got it. অ্যাকচুয়ালি পারফেক্ট সিভি বা গ্যারান্টেড সিভি বলতে কিছু আদৌ আছে কিনা?
বা আমার হচ্ছে গিয়ে যে এটা সিভির কারণে চাকরি হবে, হুম। এরকম কি আসলে কোনো গ্যারান্টি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে, যদি তোমার কৌশলটা ঠিক থাকে, যদি তোমার কৌশলটা ঠিক থাকে অবশ্যই আছে। সো ভাই কৌশল বলতে কি হচ্ছে আমার প্রেজেন্টেশনের কৌশলটা নাকি সিভির প্রেজেন্টেশন থেকে আরম্ভ করে অ্যাপ্রোচ থেকে আরম্ভ করে সবকিছু মিলিয়েই কৌশলটা নির্ধারিত হয়। এখানে অনেকগুলো টাচ পয়েন্ট থাকে, যেমন ধরো আমি গতকালকে রাত্রে ইন্দোনেশিয়া থেকে আসছি। সো ইন্দোনেশিয়াতে যে আমরা ট্যুর করছি, ট্যুরের অনেকগুলো টাচ পয়েন্ট আছে। টাচ পয়েন্টগুলো কিরকম, আমার এয়ারপোর্টের ইমিগ্রেশনটা স্মুথ হলো কিনা, আমার আমি যে এয়ারক্রাফটে জার্নি করছি এয়ারক্রাফটের সিটগুলো কমফোর্টেবল ছিল কিনা, জায়গাটা স্পেশিয়াস ছিল কিনা, ওখানে আমার রিসিপ্টটা আমাকে কিভাবে করা হলো, আমি যে হোটেলে গিয়েছিলাম হোটেলের অ্যাম্বায়েন্স ঠিক ছিল কিনা। আমরা টোটাল 24টা মিল এজেন্সি থেকে নিয়েছিলাম। এই 24টা মিলই তো আমার প্রত্যেকটা মিলই কিন্তু আমার আলাদা আলাদা টাচ পয়েন্ট। দেন আমার আবার রিটার্ন করলাম, ওখানে আমাদেরকে পার্সোনালি আমাদেরকে গাড়ি দিল এবং ওই গাড়িতে করে বিভিন্ন স্পটগুলোতে গেলাম, স্পটগুলোতে ছবি তোলার ব্যবস্থা ছিল, ব্লা 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 ব্লা, অনেকগুলো টাচ পয়েন্ট, রাইট। আমার ইন্দোনেশিয়ার ট্যুর ওয়াজ ভেরি মাচ এক্সিলেন্ট একটা ট্যুর ছিল। এই এক্সিলেন্ট ট্যুরটা হলো, এটাকে কিভাবে বললাম, এই না হলেও 100টা টাচ পয়েন্টের সামষ্টিক এক্সিলেন্ট হচ্ছে এটা। সিভি ইজ নট দ্য ওনলি ডকুমেন্ট দ্যাট ক্যান গ্যারান্টি ইউ ইউর ড্রিম জব। এর বাহিরে আরো তোমার অনেকগুলো টাচ পয়েন্ট আছে। এখন তুমি মনে করো যে সিভি আমাদের কাছ থেকে বানায় নিছো, এখন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কানে দুল পড়ে গেলা, কারণ এই দোষ তো তুমি আমার সিভির উপরে দিলে হবে না। আমার সিভি তো অবলা প্রাণীর মতো আর কি, ঠিক আছে। সো এটার উপরে তো এই দোষ চাপায় দিলে তো হবে না, ঠিক আছে। সো অনেক টাচ পয়েন্ট আছে। এখন মনে করো যে তুমি ইন্টারভিউ দিতে গেছো, এর আগে 7 দিন গোসল করার সুযোগ পাও নাই, তাহলে এই দোষটা আমার সিভির উপরে চাপায় দিলে হবে, অবশ্যই না। তাই না? তো সো আরো অনেকগুলো টাচ পয়েন্ট আছে। তোমাকে ইন্টারভিউতে গেলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আগের চাকরিটা কেন ছাড়তে চাচ্ছেন, কেন আপনাকে এই জবে নিয়োগ করা উচিত, আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি, আগের চাকরিতে এমন একটা সময়ের কথা বলেন যখন আপনার লিডারশিপ স্কিল প্রকাশ পেয়েছিল, এরকম অসংখ্য জিনিস তোমাকে জিজ্ঞাসা করবে। এগুলোর উত্তর যদি এগুলো যদি তোমার এগুলো তো তোমার টাচ পয়েন্ট। এখন তুমি সিভি আমার থেকে বানায় নিয়ে গেছো বা আরেক জায়গা থেকে খুব ভালো মতো বানায় নিয়ে গেছো, যে বেস্ট সিভি, গ্যারান্টি সিভি বানায় নিয়ে গেছো। ইন্টারভিউতে তোমার জিজ্ঞাসা করলো আপনার উইকনেস কি, আমি বউ পিটাই, ওকে। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমার সিভির দোষ কই? বুঝতে পারছি ভাই। আপনি হচ্ছে যখন বললেন যে সিভি বানানোর ক্ষেত্রে মানে কথা, তখন কর্পোরেট আজকে অ্যাকচুয়ালি সিভির প্রাইসিংটা কেমন, আপনার কিভাবে করে? আমার জানা মতে হচ্ছে অভিজ্ঞতা দিয়ে সম্ভবত। অভিজ্ঞতা থেকে আমাদের মিনিমাম প্রাইসিং 3000 টাকা থেকে শুরু হয় এবং এটা প্রত্যেক বছর অভিজ্ঞতার জন্য মডিফাই হয়। ইট ক্যান গো আপ টু 10 to 15,000 এবং সর্বোচ্চ আমরা 50,000 60,000 টাকারও কোনো কোনো কাজ আমরা করছি। ওকে, শুধু সিভির কথাই যদি বলি, CV right? আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি ম্যারিজ সিভি জিনিসটা কি, বা এটা হচ্ছে কাদের প্রয়োজন, বা এটা কি অ্যাকচুয়ালি প্রয়োজন কিনা? হ্যাঁ, অবশ্যই ম্যারেজ সিভি অবশ্যই প্রয়োজন। যেমন ধরেন কেউ আছে যারা প্রেম করে বিয়ে শাদী করা, বা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই আছে অ্যারেঞ্জ ম্যারেজই করে। তো অ্যারেঞ্জ ম্যারেজ করার ক্ষেত্রে তো একটা বায়োডাটা পাঠাতে হয়। এখন এই বায়োডাটা তো ছেলেরা এই কাজগুলো করবে না, মেয়েরাও এই কাজগুলো করবে না। এই কাজগুলো কারা করে? মেয়ের বাবা, ছেলের চাচা, এই যে যারা আছে ঘটক যারা তারা। ঘটকরা নিজেরাও কেউ করে নিতে পারে, বাট আমাদের ক্ষেত্রে আমাদের কাছে ঘটকের না, আমাদের মেয়ের বাবা, ছেলের বাবা, চাচা, এখান থেকে আমাদের কাছে মূলত এই রিকোয়েস্টগুলো আসে। সো কি হয়, ওই যে একটা ছেলে বা মেয়ে, তার টোটাল হিস্ট্রি, তার টোটাল ব্যাকগ্রাউন্ড, পারিবারিক যে ব্যাপারগুলো, তার বাবা মা, ভাই বোন, চাচা চাচি, খালা মামা, ফুফু, দাদা দাদি, নানা নানি, এই যে একেবারে পুরো ফ্যামিলির যে এই জিনিসগুলো হচ্ছে বায়োডাটায় থাকে, এগুলোই দেখতে চাই, এভাবে এগুলো বানানো হয়। এটাই তাহলে হচ্ছে আমাদের Marriage ম্যারেজ CV। সিভি। ম্যারেজ সিভি ছাড়া আর কত টাইপের সিভি আছে যেটা নিয়ে আপনারা কাজ করেন? একটা হচ্ছে উচ্চশিক্ষার জন্য সিভি তৈরি করা হয়, জব মার্কেটে যাওয়ার জন্য রেজুমেই তৈরি করা হয়, বিজনেসের জন্য প্রোফাইল বা পোর্টফোলিও তৈরি করা হয়, তারপরে হচ্ছে ম্যারেজ সিভি তৈরি করা হয়। এর পাশাপাশি ইউরোপাস সিভি, কানাডিয়ান সিভি, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন জবের জন্য টার্গেট করেও সিভি বানায়, যে আমাকে একটা সিভি শুধুমাত্র এই জবটাতে অ্যাপ্লাই করব, এটার মতো করেই বানায় দিবা। সো এরকম রিকোয়ারমেন্টগুলো থাকে। আর অ্যাকচুয়ালি আমরা যখন কাজ করি, আমাদের কাজের সবচাইতে খুব জরুরি একটা জায়গা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে বসে, মানে
অনলাইনে অথবা অফলাইনে তার কাছ থেকে ডিটেল ইনফরমেশন নিয়েই তার ডকুমেন্টটা তৈরি করা হয় অ্যাকচুয়ালি। সো তখন আসলে তার সবকিছু জানা হয়েই যায়। সিভিতে অ্যাকচুয়ালি কোন ব্যাকগ্রাউন্ডের মানুষ বেশি ভুল করে? বেশি ভুল করে বাংলাদেশে অ্যাকচুয়ালি সিনিয়র যারা তারা আর জুনিয়র যারা তারা। আসলে ভুল যারা করার অনেকেই করে, আর মানে সব ব্যাকগ্রাউন্ডেরই যারা ভুল করার তো আসলে ভুল করেই। তবে আমার কাছে একটু খারাপ লাগে একটা কারণে, যেমন ধরো যে আমরা বাংলাদেশে বাইরের দেশ থেকে সিএক্সও ইম্পোর্ট করি আর লেবার এক্সপোর্ট করি। এটা আমার কাছে খুব খারাপ লাগে। এবং আমরা যখন বিভিন্ন টপ কর্পোরেট প্রফেশনালদের সঙ্গে কথা বলি, মিটিং করি, তখন দেখি যে একজনের 8 বছর 10 বছর 20 বছরের এক্সপিরিয়েন্স, অনেক কাজ করছে, অনেক অ্যাচিভমেন্ট আছে, কিন্তু সিভিতে তার কোনো কিছুই প্রকাশিত না, কোনো কিছুই বোঝা যায় না। যার কারণে সে যে কত সুযোগ হারাচ্ছে ওই পানিতে দেওয়ার মতো, কত টাকা যে তার পানিতে যাচ্ছে, গড নোস। বুঝতে পারছি। মামুন আর আমরা দুজনই হচ্ছে চাকরি করিনি, চাকরি না করে আমরা হচ্ছে অন্যভাবে ক্যারিয়ার তৈরি করার ট্রাই করেছি। আমি চাকরি মামুন ছেড়ে চাকরি- দিছি আর কি। হ্যাঁ, করেছে অলরেডি। আমি কখনো আমার লাইফে চাকরি করিনি। আপনি হচ্ছে আপনার লাখ টাকার মেবি চাকরি হচ্ছে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে তারপর হচ্ছে আপনি ক্যারিয়ার পিক করেছেন যে আপনি সিভি লিখবেন, সিভি লিখে দেবেন। সো আমি এটা দেখেছিলাম, সম্ভবত আপনার বেশ কয়েকটা ছিল, আই মিন ইন্টারভিউ ছিল, আমি কয়েকটা ইন্টারভিউ দেখছিলাম, তো তখন হচ্ছে আমি জিনিসটা খেয়াল করলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্ভবত ছিল। হ্যাঁ। তো বাংলাদেশে যদি আপনার বা মামুনের মতো যদি এই ডিসিশনটা কেউ নিতে চায় যে সে হচ্ছে চাকরি করবে না কখনো, সে সরাসরি হচ্ছে অন্য কোনো কেরিয়ার পথ বাছাই করবে, তাহলে এটা অ্যাকচুয়ালি কতটা আপনার মনে হয় যে মানে বাস্তবিক হবে? বাস্তবিক, অবাস্তবের কিছু নাই, কিন্তু ওই যে লেগে থাকতে হবে। বাস্তবিক, সবই বাস্তবিক। সিভি রাইটিং এর মতো আইডিয়া নিয়ে যদি বাংলাদেশে এখন আমাদের প্রায় 30 জনের মতো টিম মেম্বার কাজ করে, আমরা হিউজ পরিমাণ কাজ করতেছি প্রত্যেক মাসে। এখন আমাদের মানে আমাদের যদি কাজ খারাপ হতো, আমাদের মাধ্যমে যদি মানুষের বেনিফিট না হতো, মানুষ যদি উপকৃত না হতো, তাহলে তো আমরা এতদিন পর্যন্ত টিকে থাকতেই পারতাম না। লিঙ্কডইনে আমাদের যে পরিমাণ রেকমেন্ডেশন, আমাদেরকে মানে দুই একজন আমাদেরকে নিয়ে যে নেগেটিভ কথাবার্তা যারা বলে, তারা তো আমাদের কাছ থেকে কখনো কাজ করায় নেয় নাই। তাদের টোটাল ফলোয়ার সংখ্যাও তত না, আমাদের রেকমেন্ডেশন সংখ্যা যত। ঠিক আছে? সো যেটা ব্যাপার হচ্ছে, দ্য জার্নি ওয়াজ নট স্মুথ, বাট কনসিস্টেন্ট থাকতে হবে। তুমি মাহাদি এখন যেটা নিয়ে কাজ করছো, তুমি যদি 10 বছর পর্যন্ত এটা নিয়ে কাজ করতে থাকো, দেখবা যে মানে তুমিও এখানে খুব ভালো করতেছো এবং মার্কেটে ওয়ান অফ দ্য টপ হয়ে যাবা। আগেকার দিনে মানুষদেরকে মেরে ফেলার জন্য একটা টর্চার করা হতো। টর্চারটা হচ্ছে এরকম যে, ধরো তুমি বসে থাকবে, তোমার হাত পা বাঁধা থাকবে, তোমাকে 3 বেলা খুব ভালোভাবে খাওয়া দাওয়া দেওয়া হবে, সবকিছু ঠিক, শুধুমাত্র তোমার মাথার এই মাঝখানটাতে প্রত্যেক 1 মিনিট পর পর 1 ফোঁটা করে পানি পড়বে। এতেই তুমি কয়েকদিন পরে মারা যাবা। এটা তুমি নিতে পারবা না, এটা তুমি নিতে পারবা না। 1 ফোঁটা পানি মাথার উপরে পড়ে, এই ফোঁটাটা কনসিস্টেন্টলি পড়তে থাকবে পরে 7 দিন 10 দিন, হ্যাঁ, এরপরে গিয়ে তুমি আর বাঁচবা না। এবং এভাবে মানুষদেরকে মেরে ফেলা হতো আগেকার দিনে। খাওয়া দাওয়া সব দেওয়া হবে, সবকিছু করতে পারবা, শুধু ওই পানির ফোঁটা তোমার উপরে কনস্ট্যান্টলি পড়তে থাকবে। এরকম তো আরো ওই যে মোটিভেশনাল স্পিকাররাও বিভিন্ন সময় বলে যে একটা পাথরের উপর থেকে ড্রপ 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 পাথর 2 ভাগ হয়ে যাবে। কিন্তু তার আগেই যদি তুমি মনে করো যে পাথর সরায় ফেলো, তাইলে তো সমস্যা, তাইলে ইজ এ বিগ প্রবলেম। ক্যারিয়ারের এই ডিসিশন নেওয়াটা ভুল সিদ্ধান্ত হবে না যদি হচ্ছে তারা ফোকাস থাকতে পারে আর কনসিস্টেন্সি ধরে রাখতে পারে। হ্যাঁ, আপনি বলছিলেন যে আপনি হচ্ছে 7 বার ওয়েবসাইট বানাইতে যায় হচ্ছে ব্যর্থ হয়েছিল, কেন? এইবারও হচ্ছেই হয়তো 8 বার। আসলে হচ্ছে কিরকম যে, আমরা ক্ষেত্র বিশেষে মনে করি, আমরা যেমন বিলিভ করি যে আমাদের যারা কাস্টমার থাকবে তাদেরকে আমাদেরকে জিতাইতে হবে, কিন্তু সবাই কিন্তু এই বিলিভটা করে না। সবাই বলতে অনেকেই এই বিলিভগুলো করে না। কাস্টমারের টাকাটা পাইলেই হয়েছে, কিন্তু কাস্টমার উইন করলো কিনা এইটা একটা জরুরি বিষয়। যেমন ধরো তোমাদের পডকাস্টে আসছি, এসে আমরা এই যে কত 9,000 টাকা বা 10,000 টাকার একটা অ্যামাউন্ট আমরা পানিতে ভিজাইলাম। এই যে 10,000 টাকা পানিতে যে ভিজালাম, এটা কেন ভিজালাম? যাতে করে তোমাদের পডকাস্টটা যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করছি, এই মেসেজটা যেন আরো বেশি সংখ্যক মানুষ আসলে সহি বুঝটা যেন মানুষের ভিতরে কাজ করে। এটা কিন্তু আমাকে জিতানোর জন্য না, বরঞ্চ এই শোটাকে উইন করানোর জন্য, তোমাদেরকে উইন করানোর জন্য। আবার তোমরাও সার্টেন বিভিন্ন সময় আমাকে কি করো যে হ্যাঁ আমি যেন উইন করি। তো উইন করানোর বিষয়টাই হচ্ছে কি অপর পক্ষকে জিতানো।
তাইলেই পৃথিবীর যে কোনো সম্পর্ক বা যে কোনো ব্যবসায়িক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক সবকিছুই ডিপেন্ড করে হচ্ছে উইন উইন না, আরেক পক্ষকে জেতানোর জন্য। যেমন ধরো যে তোমার মা তো তুমি যাই করো না কেন তোমার জিতানোরই চেষ্টা করে, রাইট? অন দ্য আদার হ্যান্ড তুমিও আবার তাকে জিতানোর চেষ্টা করো, যার কারণে এই জায়গায় কোনো ঝামেলা বাঁধে না। ঝামেলাটা তখনই বাঁধতো যে টাকাটা নিয়ে যদি কেটে পড়তাম। তো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমার হয়তো ভাগ্য খারাপ। সো আমি অ্যাকচুয়ালি যে সমস্ত ভেন্ডরদের পাল্লায় পড়ছি বা যাদের সঙ্গে অ্যাপ্রোচ করছি, হয়তো আমারই ভুল সিলেকশন ছিল। তারা কেউ আসলে আমাকে জেতানোর চেষ্টাটা করে নাই, হয়তো তারা তাদের মতো করে কোনোভাবে মানে দায়সারাভাবে কিছু একটা করে দিয়ে চলে গেছে, এবং ওইটা হয়তো আমাদের পরবর্তীতে ওয়ার্কআউট করে নাই এরকম। কিন্তু মানে ওয়েবসাইট হওয়া বা না হওয়ার জন্য আমরা আটকে নাই, আমরা আমাদের মতো করে আসি। আপনার মতে হচ্ছে কেরিয়ারের একটা পার্সনের কেরিয়ার লাইফের সব থেকে আন্ডাররেটেড স্কিল কোনটা? সব থেকে আন্ডাররেটেড স্কিল আমার মনে হয় প্রেজেন্টেশন স্কিলটাই। বেশি সময় নিয়ে ফেললাম নাকি? No, 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 হ্যাঁ, no, no no, issue. no, no, Presentation খুব skill. খুব better. হ্যাঁ, এটা তো বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি থিঙ্ক করতেছিলেন। হ্যাঁ, এটা ডেপথ কতখানি। সো ভাই আমরা হচ্ছে এখন কিছু অ্যাকশনেবল অ্যান্সারে যাব। তো লেটস সে হচ্ছে আমি যদি বলি কেউ যদি আজকে থেকে 30 দিনের মধ্যে ইন্টারভিউ ডাক পেতে চায়, সো তার আসলে আজকে থেকে কোন 3টা কাজ করা উচিত? আজকে থেকে ডেফিনেটলি তাকে হ্যাবিট ট্র্যাকারের ভিতরে আসতে হবে। সো হ্যাবিট ট্র্যাকারের ভিতরে আসতে হবে মানে কি, যে সাপোজ তুমি এখন জব খুঁজছো, তুমি এখন একটা জব করলে কি করতা? জব করলে তুমি কি করতা? তুমি তো 9 to 6 জব করতা, এখন তোমার জব নাই, তাহলে তোমার জব কি? জব খোঁজা। তার মানে তোমাকে 9 to 6 জব পাওয়ার জন্য যা কিছু করা দরকার সব কিছু তোমাকে করতে হবে। সো হ্যাবিট ট্র্যাকার মেনটেন করতে হবে, এবং হ্যাবিট ট্র্যাকারের মধ্যে তোমাকে কিছু হ্যাবিট ট্র্যাকারটা 30 দিন মেনটেন করতে হবে। প্রশ্ন ছিল হলো 30 দিনের ভিতরে কল পাইতে চাইলে কি করব? নাম্বার 1 হলো হ্যাবিট ট্র্যাকার মেনটেন করতেই হবে। এই হ্যাবিট ট্র্যাকার মেনটেন করতে হবে, এবং বাকি আরও 3টা পয়েন্ট বলবো। এই 3টা পয়েন্ট বলবো হ্যাবিট ট্র্যাকারের ভেতরে আমার কি থাকতে হবে সেটা নিয়ে। প্রত্যেক দিন কমপক্ষে 9 to 6 আমাকে জব খোঁজা রিলেটেড কাজের ভিতরে ব্যয় করতে হবে। সেখান থেকে আমাকে জব খুঁজতে হবে, পরিমিত মাত্রায় অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন রকমের মাল্টিপল চ্যানেল ইউজ করতে হবে। লিঙ্কডইন প্রোফাইল আপ টু ডেট থাকতে হবে, লিঙ্কডইনের মাধ্যমে জবে অ্যাপ্লাই করতে হবে, বিডি জবসের মাধ্যমে জবে অ্যাপ্লাই করতে হবে, ভিডিও সিভির মাধ্যমে জবে অ্যাপ্লাই করতে হবে, কোনো অপশন বাদ দেওয়া যাবে না। এবং যেটা ব্যাপার হচ্ছে থার্ড, সেটা হচ্ছে ইন্টারভিউর জন্য সলিড প্রিপারেশন নিতে হবে। যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কোন পদে ইন্টারভিউ দিতে যাচ্ছি, ওই পদে আমাকে নিলে আমি ওই কোম্পানিকে কিভাবে বেনিফিটেড করতে পারবো, এই সার্টেন থিংসগুলোকে প্রত্যেক দিন স্টাডি করতে হবে প্রচুর পরিমাণে। যেমন ধরো আমাকে এখন জিজ্ঞাসা করা হলো ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমি এটার অ্যান্সার দিলাম, একবার দিলাম। প্রথমবার ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্সার দেওয়ার পরে তোমার নিজেরই মনে হবে যে এই লোকের নিয়োগ করানোর দরকার নেই। দ্বিতীয়বার, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, দশমবার যখন দিবা তারপর মনে হবে যে না, এইবার তো ভালো ছিল। সো থার্ড যেটা হচ্ছে এই ইন্টারভিউর যে ব্যাপারগুলো, এগুলোকে বাড়ি থেকে কঠোরভাবে প্র্যাকটিস করা। ইন্টারভিউতে তোমাকে কিছু টেকনিক্যাল প্রশ্ন, কিছু বিহেভিয়ারাল প্রশ্ন, কিছু আইকিউ মাপার প্রশ্ন, বিভিন্ন রকমের প্রশ্নগুলো করবে। সো এই অ্যান্সারগুলো যেন ওখানে গিয়ে প্রথমবার দিতে গিয়ে থতবত খেয়ে যেতে না হয়, যেটা ডিসক্রেডিট, এটা যেন না হয়, এটা মেক শিওর করতে হবে। সলিড প্রিপারেশন। তো ভাই কোন জিনিসটা আজকে আমাদের সিভি থেকে বাদ দেওয়া উচিত? পার্সোনাল ইনফরমেশন, জব রেসপন্সিবিলিটিস, আর কোন জিনিসগুলো অ্যাড করবো? স্কিল, অ্যাচিভমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার, ট্রেনিং। রাইট, ওকে। সো আমরা লাইক প্রায় শেষের দিকেই এখন। আমাদের একটা সেগমেন্ট হচ্ছে যে আমরা জাস্ট একটা ছোট লাইনে, একটা ছোট বাক্যে হচ্ছে অ্যান্সার করবেন যে আপনার এমন একটা পরামর্শ অথবা এমন একটা উপদেশ যেটা প্রত্যেক জব সিকারের শোনা উচিত এখন। যাত্রার কাছ থেকে উপদেশ নেবেন না, ওকে ওকে। অন্তত পক্ষে। যেমন ধরেন যে এটা একটু যদি এক বাক্যে তো বলে দিছি, যদি একটু ইলাবোরেট করে বলি যে আমরা 1 লাখ মানুষের আমার কাছ থেকে কাজ করে নিতে হবে, এটা আমার কোনো প্রমোশনাল কন্টেন্ট না, সো আমি এটাও বলবো না। তাহলে আমরা 1 লক্ষ মানুষের কাজ করছি, তাহলে 1 লক্ষ মানুষের ব্যাপারগুলো আমি জানি, ভিন্ন ভিন্ন অসংখ্য অপশন সম্পর্কে আমি জানি। আমি
কেউ একজন আসলে তাকে তার কেস অনুযায়ী অনেকগুলো অপশনে নিয়ে যেতে পারবো। এখন মাহাদির বাবা বা মাহাদির মা রিলস ম্যানেজার পদের ভূত ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানে? জানে না, ওই পরামর্শ তার কাছে নিতে যাওয়াই তো যাবে না। আমরা ভুল মানুষের মেন্টরিংটা নিয়ে বসি, এবং সেই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে বাবা মায়ের মেন্টরিং নিতে যাই। বাবা মায়ের মেন্টরিং ক্ষেত্র বিশেষে মানে একটা সার্টিন টাইম পর্যন্ত ভালো, কিন্তু বর্তমানের যে আপডেটের যে বিষয়গুলো এগুলো হয়তো তারা নাও জানতে পারে। তো এই কারণে আমার এক কথাই হলো যাত্রার পরামর্শ নিবেন না, এবং যার পরামর্শ নিবেন মেক শিওর যে তার এরকম মাল্টিভেরিয়াস সেক্টর সম্পর্কে একটা হিউজ আইডিয়া আছে। আপনি যখনই যার কাছ থেকেই পরামর্শ নিতে যাবেন কেন, বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি, সে তার নিজের আলোকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করে, আর কোনো অপশন তো সে জানে না। বাংলাদেশে যে লোকটা এফএমসিজি সেলসে কাজ করে সে তো জানে না ই কমার্সের সেলসে কিভাবে ক্যারিয়ার করতে হয়। তার কাছে আপনি যদি এফএমসিজি সেলসে যে কাজ করে এরকম একজন ম্যানেজারকে যদি আপনি মেন্টর বানান, উনি তো ঘুরায় ফিরায় ওনার দিকেই নিয়ে চলে যাবে, উনি তো আপনাকে বাকি অপশনগুলো দেখাতে পারবে না। সো অ্যাডভাইস বা পরামর্শ নিতে গেলে এমন কারো কাছ থেকে নেওয়া উচিত যার অসংখ্য সেক্টর, অসংখ্য ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ধাপ সম্পর্কে যার সম্যক আইডিয়া আছে। দ্যাটস ইট। সিভি নিয়ে যদি হচ্ছে একটা হার্ড ট্রুথ বা তিতে সত্য বলেন, যেটা আমরা আসলে মানতে চাই। সিভি দিয়েই আসলে জব হয় বৈধ পদ্ধতিতে জব পাইতে গেলে। আর সুপারিশ, চাচা মামা খালা ফুফু এগুলো তো কোনো বৈধ পন্থা না। কোটা সুপারিশ এগুলো তো কোনো বৈধ পন্থা না। অবৈধ পদ্ধতিতে জব পাওয়ার জন্য অসংখ্য অন্য পদ্ধতি থাকতে পারে, বাট প্রফেশনাল সিভি ছাড়া বৈধ পদ্ধতিতে জব পাওয়া সম্ভব। আপনি যদি হচ্ছে সিভি রাইটিংটা আজকে থেকে শুরু করতেন 2026 থেকে, আর আপনি একটু আগে যেটা বললেন যে এই একই কাজটা করছে হচ্ছে আরো প্রায় 40-50টা আলাদা কোম্পানি, তখন সেই ক্ষেত্রে আপনি আজকে থেকে শুরু করলে কিভাবে করতেন স্টার্টিংটা, যেটা অন্য কেউ যদি করতে চায়? ডিফিকাল্ট প্রশ্ন। আজকে থেকে যদি সিভি রাইটিং শুরু করতাম, আজকে থেকে যদি ক্যারিয়ার শুরু করতাম, আজকে থেকে ক্যারিয়ার শুরু করলেও হয় কিরকম, সিভি রাইটিং এর ব্যাপারটা হচ্ছে একটু সফিস্টিকেটেড ব্যাপার। যেমন মামুন ভাইয়ের ডকুমেন্ট আর তোমার ডকুমেন্ট কখনো সেম হবে না, তোমার ডকুমেন্ট আর ওনার ডকুমেন্ট কখনো সেম হবে না, একজনের সঙ্গে আরেকজনের কোনো সম্পর্ক নাই। So, আমরা যখন সিভি রাইটিং শুরু করি তখন দেখা গেছে যে আজকে একজন মার্চেন্ডাইজারের সঙ্গে মিটিং, ও মার্চেন্ডাইজারের সঙ্গে 2-3 ঘন্টা বসে বসে কথা বলতাম। তারকে বলতাম যে ভাই আপনি কি করেন আর কি করেন, এখান থেকে কিভাবে কি করছেন। এই যে তার সাথে কথা বলে একজন মার্চেন্ডাইজার কি করে, একজন বোনসাই স্পেশালিস্ট কি করে, একটা লাইটের ডিস্ট্রিবিউটর কি করে, একজন সিএফও কি করে, একজন অফিসার কি করে, এই যে প্রত্যেকটা পেশাজীবীদের সম্পর্কে যে ডিটেইলে জানা, এটার জন্য কিন্তু প্রত্যেক পেশাজীবীর সঙ্গে বসে দীর্ঘ আলাপ আমাদেরকে মানে করতে হয়েছে। অ্যান্ড দেন আমরা জানতে পারছি, দেন আমরা কোয়েশ্চেনারি রেডি করা থেকে আরম্ভ করে আরো অনেক কিছু যেটা কোম্পানির প্রসেস পলিসি ডেভেলপ করছি। সো আজকে থেকেও যদি কেউ সিভি রাইটিং শুরু করে তাকে প্রথমে বাংলাদেশের এই যে ভিন্ন ভিন্ন পেশাজীবীরা আছে তাদের এই পেশা সম্পর্কে আগে জানতে হবে। আচ্ছা, হ্যাঁ, এবং এটা বেশ লং একটা কাজ। হঠাৎ করে তো তুমি মানে যেমন আমার গত বছর বোধহয় একটা কাজ আসলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের। এই কাজটা আমার প্রথমবারের মতো। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের কাজটা তুমি ডেলি পাবা না, সিনেমার নায়কের কাজটা তুমি ডেলি পাবা না, সিনেমার ডিরেক্টরের কাজটা তুমি, মডেলের কাজটা তুমি ডেলি পাবা না। সো কোন পেশাজীবীর কেপিআই কি, কিভাবে তার অ্যাচিভমেন্টগুলোকে নির্ধারণ করা হয়, এইটা তার পুরো গল্প শুনে আর্মির একজন ব্রিগেডিয়ার জেনারেল, সেই 85 সাল বা 86 সাল থেকে আর্মিতে কাজ করতেছে, তাকে ওই 85 সাল থেকে 25 সাল পর্যন্ত আগে গল্প তোমাকে শুনতে হবে, তাকে বলতে দিতে হবে, সে 3-4 ঘন্টা করে বলবে, সেটা শুনতে হবে। ওই শুনতে এইভাবে ভিন্ন ভিন্ন সকল পেশাজীবীদেরকে শুনতে হবে। এখন আমাকে যদি কেউ বলে আমি সেলস ম্যানেজার, এখন আমি শুনি কম, ট্রু, এখন আমি শুনি কম, কারণ আমি অলরেডি শুনে জেনে গেছি। এখন আমার আর আলাদা করে গল্প জানার দরকার নেই। এখন আমি প্রশ্ন করতে পারি, আমি জানি যে ওনারে এই 10টা প্রশ্ন করতে হবে, ওনারে এই 5টা প্রশ্ন করতে হবে, এই করলেই আমার ডান। কিন্তু এই রেসিপি তো আমার কাছে একদিনে আসেনি। আপনি শুরু করলে তাহলে হচ্ছে প্রথমে এই প্রত্যেক পেশাজীবীদের সম্পর্কে জানতে হবে, ডিটেইলে জানা। ডিটেইলে না জানলে তো
মানে কাউকে তুমি পেশা পরামর্শটাই বা দিবা কিভাবে? আপনি যদি আমাদের একটা ওয়ার্নিং শেয়ার করতেন, যে কাজটা করতে আমরা ম্যাক্সিমাম মানে হচ্ছে ইগনোর করে কিন্তু পরে যায় সাফার করে, এই কাজটা না করার জন্য। এই যে যখন যে কাজটা করে ফেলি আমরা, যখন যে অ্যাচিভমেন্টটা আমাদের চলে আসে, তখনই সেটা আপ টু ডেট করে রাখা উচিত, আদারওয়াইজ সেটা মিস হয়ে যায়। ওকে, সো ভাই আজকের পডকাস্টে আমরা হচ্ছে মোটামুটি সিভি নিয়ে আই থিঙ্ক কেউ যদি আমাদের এই পডকাস্টটা পুরো দেখে, আমার বিশ্বাস যে তার মাথায় সিভি নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। ইনশাআল্লাহ। সো ভাই থ্যাংক ইউ সো মাচ। তো ইয়েস, আমাদের আজকের এপিসোডটা তাহলে আমরা এখানেই শেষ করছি। যদি আজকের এপিসোড থেকে একটা ছোট্ট কথাও আপনার কাজে আসে, তাহলেই আজকের এপিসোডটা সার্থক হয়েছে। আর যেটা শুনছেন, যেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা তখনই কাজে আসবে যখন আপনি সেটাকে নিজের লাইফে ব্যবহার করতে শুরু করবেন। আজকের এপিসোডের সাথে যত ধরনের রিসোর্স থাকবে সেগুলো পেয়ে যাবেন পডকাস্টের ওয়েবসাইটে mahdiandmamun.com। প্রত্যেককে ধন্যবাদ আজকের এপিসোডের শেষ পর্যন্ত থাকার জন্য। পরের এপিসোডে আমরা আরও অভিজ্ঞতা সংগ্রহ করার চেষ্টা করব অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।